আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সবার সাথে দেখা। আসলে করোনা ভাইরাস কোভিড-19 ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী লকডাউন চলতেছে। আপনাদের সেই 18 তারিখের পর থেকে আর আপনাদের কারোর সাথে দেখা নেই, ক্লাস নেই। আপনারা কেমনভাবে এতদিন প্র্যাকটিস করতেছেন তাও জানা নেই, কারণ স্টুডেন্টরা প্রধানত বন্ধের সময় তারা পড়তে চায় না। তো যাই হোক, আজকে আমরা লাইভ ক্লাস সাজিয়েছি, বিশেষ করে যে স্টুডেন্ট যে ব্যাচটা আমাদের শুরু হয়েছিল এবং একদিন ক্লাস করে শেষ হয়ে গেছিল সেখানকার, এবং যারা আপনারা প্রধানত আইএলটিএসের রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন, ওভারভিউ, গ্রামার এবং সেন্টেন্স মেকিং নিয়ে যারা প্রধানত সমস্যার মধ্যে আছেন, তাদের জন্যই আজকে প্রধানত এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ক্লাসের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আমি মনে করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমি আমার একটু টেকনিক্যাল জিনিসটা একটু পরীক্ষা করে নিচ্ছি যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল জিনিসটা কি সঠিক আছে কি না। তো আমরা অবশ্যই, আপনারা কি সাউন্ড শোনা যাচ্ছে? কারণ এই যে আমরা এতক্ষণ আপনাদের সন্ধ্যা 7টার সাথে আপনাদের কথা ছিল যে 7টার দিকে আমরা শুরু করব, কিন্তু এই টেকনোলজিক্যাল গোলযোগ, টেকনিক্যাল জিনিস, এরর, অনেক সময় পর আমরা চলে আসছি। এবং থ্যাংক ইউ, আপনারা অনেকেই টেক্সট করতেছেন যে কখন লাইভ ক্লাস স্টার্ট হবে। তো আমরা চলে আসছি, এক্ষুনি চলে যাব। এবং চলে যাওয়ার আগে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে বসে পড়ুন, ঠিক আছে? কারণ এখানে আমি কিছুক্ষণ আপনাকে শেখাবো, শেখানোর পরে আমি কিছু কুইজ দিব, আপনাকে সময় দিব, এবং সময় অনুযায়ী আপনাকে কি করতে হবে, সেখানে গিয়ে এগুলা কমেন্ট করতে হবে। এবং যিনি সবচেয়ে ভালো কমেন্ট করবেন তিনি হবেন বিজয়ী। তবে ভালো কমেন্ট না, যে যেভাবে পারেন সেভাবেই কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা একটু সামনের দিকে যাই, গেলে দেখবো যে আমাদের আজকের লাইভ ক্লাসে আমরা কি কি শিখবো। অ্যাকচুয়ালি আমরা আগেই বলেছি যে আজকের লাইভ ক্লাসটা হচ্ছে রাইটিং টাস্ক 1 নিয়ে। যে কন্টেন্টগুলো আপনারা দেখেন, যে আপনারা সবাই আমার বাম পাশে আপনারা দেখেন টুডেজ কন্টেন্টস। আমরা আজকে কি কি কন্টেন্ট নিয়ে কথা বলবো। প্রথমে এখানে আছে কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আপনারা সবাই কোয়েশ্চেন করবেন এবং সেই সাথে আমি আজকে আপনাদের আনসার দিব। তবে কোয়েশ্চেনটা আপনারা যে কোনো সময় করবেন, আনসারটা আমি সবার পরে দিব, কারণ এই সময়ের ভিতরে যদি আমি আনসারটা দিতে চাই তাহলে অত্যন্ত লম্বা হবে। এবং সময়টা হচ্ছে অ্যাবাউট 1 hour 30 minutes, অনেক বেশি তাই না? সেই সাথে আমরা শিখবো গ্রামার, ভোকাবুলারি, কিছু স্কিল এক্সারসাইজ আছে সেইগুলো আমরা শিখব, এবং কিভাবে ওভারভিউ মেকিং করতে হয় আমরা সেইটা শিখে নিব। এবং আজকে আমরা যাই শিখবো না কেন, সব জিনিসগুলো আমরা হাতে কলমে শিখব। কিভাবে গ্রামার থেকে তৈরি করে করে আপনি খুব সুন্দরভাবে ব্যান্ড 7 to 9 এর মতো করে কি করবেন, আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 লিখবেন, ইন্ট্রোডাকশন এবং কি লিখবেন, ওভারভিউ। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে, যে জিনিসগুলো আপনারা জানবেন, আমি ওই পাশে ডান পাশে বলছি যে ইউ উইল লার্ন ভোকাবুলারি এক্সাক্ট ব্যবহার, এবং কোন কোন ভোকাবুলারিগুলো আমাদের রাইটিং টাস্ক 1 এ আসে সেইগুলো আপনি জানতে পারবেন। তারপরে জানতে পারবেন নেসেসারি গ্রামার, কোন কোন গ্রামার দরকার আমাদের রাইটিং টাস্ক 1 এ, সেই গ্রামারগুলাই কেবলমাত্র, এবং কিছু রুলস মানে ল, নিয়মগুলা যেগুলো ফলো করে আপনি খুব সহজেই এই ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ খুব সুন্দর করে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তারপরে রয়ে গেছে কমপ্লিট ওভারভিউ, একটা ওভারভিউ কত অ্যাঙ্গেলে আপনি করবেন, কিভাবে কোন অ্যাঙ্গেলে করলে আপনি সম্পূর্ণ তথ্যটা ফুটিয়ে নিতে পারবেন, সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। তাহলে যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। আজকে যে স্ট্রাকচারগুলো আমি আগে বলে নিই, যে টাস্ক 1 এর কি কি স্ট্রাকচার থাকে। টাস্ক 1 প্রথমত 4টা স্ট্রাকচারে আমরা এটা আলোচনা করব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার থাকে, এবং স্ট্রাকচার ছাড়া অ্যাকচুয়ালি কোনো জিনিস হয় না। আপনি যদি একটা স্ট্রাকচারে সবসময় করেন, তাহলে দেখুন যে এই স্ট্রাকচারটা আপনার সবসময় মনে থাকবে এবং মুখস্থ থাকবে, এবং এই অনুযায়ী আপনি যদি কাজ করে যান, তাহলে দেখুন যে খুব সুন্দরভাবে আপনি জিনিসগুলো বসাইতে পারতেছেন এবং আপনি কনফিডেন্স সহকারে শেষ করতে পারতেছেন। তাহলে যেভাবে আমাদের টাস্ক 1টা শুরু হয়, প্রথমেই হচ্ছে যে আমাদের কি লাগবে, এখানে
দেখেন আপনারা ইন্ট্রোডাকশন, যেমন এই যে যেমন প্রথমে আমরা ইন্ট্রোডাকশন তৈরি করব, তারপরে আমরা তৈরি করব যে ওভারভিউ এখানে, তারপরে আমাদের বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। এই 4টা স্ট্রাকচারে টাস্ক 1 তৈরি করা হয়। এবং আজকে আপনারা যেটা শিখবেন এই ক্লাসে, আজকে শুধু শিখবানো হবে আমাদের বডি প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ, এই দুইটা জিনিস আমরা কি করব আজকে শিখব, ঠিক আছে। এবং তার পরবর্তী লাইভে আমরা শিখব বডি প্যারাগ্রাফ এ এবং বডি প্যারাগ্রাফ বি। তাহলে আসুন আরেকটু সামনের দিকে আমরা যাই। আমরা যদি পরবর্তীতে যাই তাহলে দেখবো আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এবং আপনারা সবাই অবশ্যই জানেন যে আমরা আজকে খুব সুন্দর জিনিসগুলো শিখবো, হাতে কলমে শিখবে একদম, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখেন যে এখানে আজকে যে আমরা স্ট্রাকচারগুলো শিখবো, সেই স্ট্রাকচারের কিছু জিনিস আমি আগেও বলছি, আবারও এখানে তথ্যের মাধ্যমে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এবং আপনাদের টাস্ক 1 সম্বন্ধে কিছু জিনিস বলে দিতে চাই। সেটা হচ্ছে এখানে টাইমিংটা কীরকম টাইমিং থাকবে আপনারা সবাই জানেন। যদি কেউ আগেও না জেনে থাকেন তাহলে এখন বলতেছি, আইএলটিএস রাইটিং টাস্কে 2টা টাস্ক থাকে, একটা হচ্ছে টাস্ক 1 এবং অপরটা হচ্ছে টাস্ক 2। এখন আসেন যে টাস্ক 1 হচ্ছে সময় কত মিনিট। টাস্ক 1 এর সময়টা হচ্ছে মাত্র 20 মিনিট এবং টাস্ক 2 এর জন্য সময়টা হচ্ছে 40 মিনিট। এবং টাস্ক 1 বিষয়ে যেহেতু আমরা কথা বলছি, তাই আমরা আজকে টাস্ক 1এই থাকি, ঠিক আছে। সো এখানে আমরা জেনে যাবো যে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড লিমিট, কতটা ওয়ার্ড লিমিট থাকতে হবে আপনাদের 150 ওয়ার্ডস। আপনি মিনিমাম হলেও আপনি 150টা ওয়ার্ড লিখে আসতে হবে। এখন আপনি যদি 149টা ওয়ার্ড লিখেন, আপনার যদি লিখাটা খুব সুন্দর হয়, তারপরে আপনি কি করবেন না, আপনার নাম্বার পাবেন না। 5 এর উপরে আপনাকে কি দেওয়া হবে না, নাম্বারটা দেওয়াই হবে না। ওকে, আপনাকে অ্যাটলিস্ট 151 ওয়ার্ডে যদি আপনি লিখেন এবং খুব সুন্দরভাবে হয় এবং কম্পারিজনটা খুব ভালোভাবে হয়, তারপরে আপনাকে ব্যান্ড 7 থেকে 9 দেওয়া হবে। এখন আসেন যে আমরা কতটা সেন্টেন্স লিখবো টাস্ক 1-এ। টাস্ক 1-এ যেহেতু সময় মাত্র 20 মিনিট, আপনাকে করতে হবে মেইন ফিচারগুলা কম্পারিজন করতে হবে এবং শো অফ করাইতে হবে তাদেরকে, ঠিক আছে। তো সেখানে আমরা মাত্র 11 থেকে 13টা সেন্টেন্স আমাদের কি করতে হবে, লিখতে হবে অল টুগেদার। কারণ এই 11টা সেন্টেন্স আপনি কি লিখতে 20 মিনিটের উপর বেশি সময় নেবেন না, অ্যাকচুয়ালি এটা 20 মিনিটের উপর যায় না। আর সেজন্য আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ মাত্র 20 মিনিট দেওয়া হয় ছাত্রছাত্রীদের শেষ করার জন্য। আর বাকি 40 মিনিট থাকে টাস্ক 2, যেটা আমাদের আজকের বিষয়বস্তু নয়। আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা আজকে যেহেতু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন সম্বন্ধে, ঠিক আছে। তাহলে এই ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা যেহেতু কথা বলছি, তাহলে এই যে আপনারা দেখেন যে আমি এখানে পয়েন্ট আউট করছি ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা কথা বলবো। তবে ইন্ট্রোডাকশন সম্বন্ধে কথা বলার আগে আমাদের কি করতে হবে, কয়টা সেন্টেন্স তৈরি করতে হবে ইন্ট্রোডাকশনের জন্য, সেই জিনিসটা আমরা এখানে দেখে নিব। আমাদের অবশ্যই অনলি 1 সেন্টেন্স ফর ইন্ট্রোডাকশন। কয় সেন্টেন্স আপনাকে লেখা লাগবে, মাত্র 1 সেন্টেন্স। এই একটা সেন্টেন্সের ভিতরে আপনাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশন লিখে শেষ করতে হবে। এবং আমরা যদি আরেকটু পরবর্তী জিনিসে যদি যাই, তাহলে পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে দেখতে পারবো যে এখানে কি আছে। এখানে ইন্ট্রোডাকশন লিখতে হবে আমাদের কিভাবে, কোন উপায়ে ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমাদের জব হচ্ছে যে প্যারাফ্রাইজিং করতে হবে। ইন্ট্রোডাকশনে যে ইন্ট্রোডাকশন আপনাকে দেওয়া আছে সেই ইন্ট্রোডাকশন আপনি হুবহু লিখতে পারবেন না, আপনাকে এই সেম জিনিস প্যারাফ্রাইজিং করতে হবে। প্যারাফ্রাইজিং মানে হচ্ছে যে সিনোনিম দিয়ে আপনি সেম কথাটাই বলবেন। যদি সিনোনিম না দেন তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিয়ে আপনি কি করতে হবে, প্যারাফ্রাইজিং করতে হবে। যদি তাও না পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ড ফরমেশন চেঞ্জ করে আপনি কি করতে পারবেন, প্যারাফ্রাইজিং করতে পারবেন। তাহলে আসুন যে আমরা এখন চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন লিখতে। এখানে আমি একটা ইন্ট্রোডাকশন লিখছি। সেই ইন্ট্রোডাকশন কি সবাই দেখতে পাচ্ছেন? জি, এই যে এখানে দেওয়া আছে, দ্য গ্রাফ বিলো শোজ ডেটা অ্যাবাউট দ্য পার্সেন্টেজেস অফ মেলস অ্যান্ড ফিমেলস অফ ডিফারেন্ট এজেস এমপ্লয়েড ইন অস্ট্রেলিয়া। হ্যাঁ, এখানে মেলস এবং ফিমেল ডিফারেন্ট এজেসের এমপ্লয়েড তাদের চাকরিতে নিযুক্ত হচ্ছিল অস্ট্রেলিয়াতে, সেই একটা ডেটা এখানে কি করে দেওয়া হয়েছে, ইন্ট্রোডাকশন হিসাবে দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস হোয়ার রেলিভেন্ট। তো ছাত্রছাত্রীরা আপনারা একটু দিক এখানে লক্ষ্য করেন যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এইখান থেকে এইটা পর্যন্ত এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, ঠিক আছে।
এই ইন্ট্রোডাকশনটা আমাকে কি করতে হবে, প্যারাফ্রাইজিং করে নিতে হবে। তারপরে আসেন যে এরপরে এই যে জিনিসটা বলছে এখানে কিছু জিনিস আরো বলা আছে, যেমন এইটা এই জিনিসগুলা কি অ্যাকচুয়ালি এখানে কি মিনিং করানো হয়েছে আপনারা একটু দেখেন যে এখানে প্রথমে বলা হয়েছে সামারাইজ, তারপরে বলা হয়েছে যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং, ঠিক আছে। আর কি করতে হবে আপনাকে, মেইন ফিচার্সগুলা কি করতে হবে, সিলেক্টিং এবং রিপোর্টিং করতে হবে। আর তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, কম্পারিজনস তৈরি করে নিতে হবে। তাহলে কয়টা জিনিস আমরা পাইলাম, চারটা জিনিস পাইলাম। একটা হচ্ছে সামারাইজ, তারপর হচ্ছে সিলেক্টিং রিপোর্টিং 2 নম্বর, এবং 3 নম্বর হচ্ছে মেইন ফিচার্সগুলা, এবং তারপর হচ্ছে মেক কম্পারিজনস। এই চারটা জিনিসে বিভক্ত হচ্ছে আপনাদের কি আমাদের রাইটিং টেস্ট স্কোর। এখানে একটা কথা আমি অগ্রিমভাবে বলে নেওয়াই ভালো, এই যে সামারাইজ জিনিসটা হচ্ছে, এই সামারাইজ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে ওভারভিউ। রাইটিং টাস্ক 1 সামারাইজ বলতে বোঝানো হয় যে সম্পূর্ণ একটা আপনারা একটু পরেই পাবেন, আমরা এগুলা নিয়ে আলোচনা করব গ্রাফ নিয়ে। একটা গ্রাফ আপনার সামনে দেখা হয়েছে এবং এই গ্রাফ দেখে আপনি কি মনে করছেন, মানে এটা কি হয়েছে, উঠছে না নামছে, না তার কোনো জেনারেল ট্রেন্ড হয়েছে বা কোনভাবে সে যাচ্ছে, সেই জিনিসটার নামই হচ্ছে সামারাইজ, এবং রাইটিং টাস্ক 1 ভাষায় সেটি হচ্ছে ওভারভিউ। হোপফুলি আপনারা সবাই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ওভারভিউ জিনিসটা কি। যাই হোক, আমরা এখনো ওভারভিউ যাচ্ছি না, আমরা আছি এখনো ইন্ট্রোডাকশনে, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাকশনের একটু সামনের দিকে যদি আমরা আরেকটু যাই, তাহলে যে জিনিসটা আমরা যাব সেটা হচ্ছে যে এখানে আমি ইন্ট্রোডাকশন অলরেডি করে ফেলছি। এখানে আমি প্রথমে এই যে দেখেন, এই আমার ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে, আর তারপর এই ইন্ট্রোডাকশনের আনসারটা এখানে আমি নিয়ে আসছি। কি বলা হয়েছে এখানে, দ্য চার্ট হাইলাইটস information about the proportion of men and women from various age groups who are work দিলে হবে, ওয়ার্কিং দিলে হবে ইন অস্ট্রেলিয়া। আমি আপনাদের জন্য এখানে ডবল ক্যাটাগরি দিছি, একটা হচ্ছে আপনি প্যাসিভ করতে পারবেন যেমন ওয়ার্ক এই যে, আর আরেকটা হচ্ছে যে ওয়ার্কিং। তাহলে দেখেন যে এই কথাটা আমি একটু পয়েন্টার দিচ্ছি আপনাদের, দেখা যাক কি হয়। এই যে দেখেন এই কথাটা এবং এই কথাটা সম্পূর্ণ একে অপরের সাথে মিল, ঠিক আছে। কারণ এখানে যা বলা হয়েছে এখানেও সেম কথাগুলো বলা হয়েছে, কিন্তু কোনো জিনিস তার অবিপুল না, একদম সেম না। আপনি যদি সেম আপনি লিখেন তাহলে এক্সামিনার আপনাকে নাম্বার দিবে না, এবং যে ওয়ার্ডগুলো আপনি সেম লিখছেন ওইগুলো কাউন্টও করবে না, আপনি লোয়ার স্কোর রিসিভ করবেন, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখব যে এখানে কিভাবে কোন উপায়ে কোন জিনিসগুলো আমরা কি করলাম, তাদের প্যারাফ্রাইজিং করলাম। তাহলে একটু সামনের দিকে যাই আমরা, তাহলে দেখেন যে এখানে আমি লিখছি যে প্রথমে দ্য গ্রাফ, এই যে গ্রাফ ইকুয়াল টু আমরা এখানে লিখছি কি চার্ট, গ্রাফের বদলে আমরা কি লিখছি, চার্ট লিখছি। তারপরে দেখেন যে এখানে আছে কি শোজ, এই যে শোজ আছে, শোজের বদলে আমরা কি লিখতে পারি, আমরা অনেক জিনিস শোজের বদলে লিখতে পারি, যেমন হাইলাইটস লিখতে পারবো, কম্পেয়ার্স লিখতে পারবো, ইলাস্ট্রেটস লিখতে পারবো, ডেমনস্ট্রেটস লিখতে পারবো, ইন্ডিকেটস লিখতে পারবো, প্রোভাইডস লিখতে, আরও এটসেট্রা অনেক জিনিস আছে। তো আপনি এখানে যে জিনিস যেটা আপনার চুজ লাগে, পার্সোনালি আমি বেশি ইউজ করি হাইলাইটস এবং কম্পেয়ার্স, ঠিক আছে। তো আপনি এখানে যেটা বেশি ইউজ করেন সেইটা আপনি ব্যবহার করবেন, এটার জন্য কোনো দরবাদার নিয়ম নেই যে ওইটা করতে হবে ওইটা করতে, যে কোনো একটা আপনি কি করবেন এখানে ব্যবহার করবেন। তারপরে দেখেন যে এই যে কোয়েশ্চনে কি আছে, এখানে ডেটা আছে, আমি দিছি এখানে কি ইনফরমেশন, আবার আমি এখানে আপনাদের সম্মুখে এটা কি করছি, আবার নিয়ে আসছি ডেটা ইকুয়াল টু কি দিছি আমি ইনফরমেশন, মানে আমি কি করতেছি, প্যারাফ্রেজিং করতেছি। তারপরে আসেন যে দ্য পার্সেন্টেজেস, এই যে উপরে দেখেন পার্সেন্টেজেস আছে, এখানে আমরা কি দিলাম, দ্য প্রপোর্শন। তারপর দেখেন যে এখানে আমি আবার দাগিয়ে নিচ্ছি, এটা প্রপোর্শন আছে। তারপরে দেখেন যে এখানে মেলস এবং ফিমেলস আছে, এবং আমরা এখানে কি দিয়েছি মেন অ্যান্ড উইমেন। আপনারা জানেন MEN মেন আর উইমেন দুইটাই হচ্ছে প্লুরাল, আর মেলস মানে হচ্ছে পুরুষের সংখ্যাগুলা, ফিমেলস মানে মহিলাদের সংখ্যাগুলা। তাইলে এগুলা কি আছে, অনেক বড় করে দেওয়া আছে, তো সেই জন্য আমরা ম্যান অ্যান্ড উইমেন এখানে নিয়ে আসলাম। তারপরে আসেন যে এই যে ডিফারেন্ট এইজেস, এখানে ডিফারেন্ট এইজেসের বদলে আমরা কি লিখলাম,
এখানে ভেরিয়াস এইজ গ্রুপস, খুব সুন্দর এটা কোলোকেশন আমরা নিয়ে আসছি, আই মিন প্যারাফ্রাইজিং করে। ভেরিয়াস মানে আপনারা দেখতে পারেন যে ডিফারেন্ট মানে হচ্ছে কি ভেরিয়াস, আর এইজটাকে আমরা নিয়ে যাচ্ছি এইজ গ্রুপসে, ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে এমপ্লয়েড বলা আছে। এমপ্লয়েড মানে কি নিযুক্ত করা, চাকরি করা, কোনো কিছুতে জয়েন করা, কাজ করা, এইগুলা বোঝায়। তাহলে এমপ্লয়েডের বদলে আমরা এখানে ওয়ার্ক অথবা ওয়ার্কিং এখানে স্ল্যাশ করে দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা বসিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। বোথ আর পসিবল অ্যান্ড বোথ আর গ্রামাটিক্যালি ফিট। তারপর দেখেন যে অস্ট্রেলিয়াকে আমরা অস্ট্রেলিয়া লিখতে হবে, কারণ অস্ট্রেলিয়া একটা দেশের নাম, এটাকে কি করা যাবে না, প্যারাফ্রেজিং করা যাবে না। তাহলে ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে কিভাবে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং সেই ইন্ট্রোডাকশন আপনি আপনার নিজের মতো করে লিখবেন, কিন্তু হুবহু ওয়ার্ড দিয়ে নয়। আপনি লিখবেন কিভাবে, প্যারাফ্রাইজিং করে। এবং প্যারাফ্রাইজিং আপনি করতে পারবেন কিভাবে, সিনোনিম চেঞ্জ করে, তারপর করতে পারবেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিয়ে, তারপর করতে পারেন ওয়ার্ড ফরমেশন, যেমন নাউনে আছে আপনি একটা অ্যাডজেক্টিভে নিয়ে আপনি কি করতে পারবেন, প্যারাফ্রাইজিং করে নিতে পারবেন। তাহলে এখানে ক্লিয়ার এই সম্পূর্ণ প্রসেসটা কি আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে? আই হোপ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এখানে কমেন্ট করুন সবাই। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অন্যদেরকেও জানিয়ে দিন যে এটা আপনার খুব ভালো লাগতেছে, এবং আপনি যদি এটা হেল্পফুল পান তাহলে তাদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেন, তাহলে তারাও কি হবে, উপকৃত হবে, ঠিক আছে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা এখন আরেকটু সামনে যাই। এখনও আমাদের একটা ইন্ট্রোডাকশন প্র্যাকটিস আমরা নিয়ে আসছি এখানে। ইন্ট্রোডাকশন আগেরটা আমরা শেষ করলাম, তার আগে আমি একটু দেখে নেই আপনারা কেমন মানুষ ফেসবুকে আছেন এবং কমেন্ট করছেন, দেখে নেওয়া যাক। তা আপনাদের সবাইকে একটু দাঁড়ান, হ্যাঁ একটু সময় লাগবে, সেক্ষেত্রে হ্যাঁ। এম এ মুক্তাদির বলছেন, হোয়ার আর ইউ স্যার? স্যার, আই এম স্টেইং ইন অ্যাট মাই কোচিং সেন্টার নাও, and now you are watching me. এম এ মুক্তাদির আবার বলছেন, ইয়েস স্যার, ওকে স্যার। কাল্পনিক কাব্য, ইয়েস স্যার, ওকে স্যার, হাউ আর ইউ? এম এ মুক্তাদির, দেখতে পারতেছি, ওকে। মোহাম্মদ সাজান, হ্যালো, হাই, হাউ আর ইউ? ওকে, সো লেট মি পুট অ্যানাদার কমেন্টস, হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। আমরা এখন চলে যাব আরেকটু সামনের দিকে। তো সামনের দিকে যদি আমরা আরেকটু যাই তাহলে এখানে আমরা যে জিনিস নিয়ে আবার আলোচনা যাব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন প্র্যাকটিস সম্বন্ধে। হ্যাঁ, তাহলে চলে আসুন, আমরা এখন আরেকটা ইন্ট্রোডাকশন নিয়ে আসছি। কেউ বলতে পারেন যে এই ইন্ট্রোডাকশন আপনারা কি লিখতে পারবেন? এই যে সামনে আপনাদের একটু আগে যে ইন্ট্রোডাকশন আমি আপনাদের বুঝাইলাম, এখন আপনারা এটা কিভাবে চিন্তা করতে পারবেন? দেখেন যে চিন্তা করার জন্য অ্যাকচুয়ালি বেশি কিছু লাগে না। এখানে চার্ট আছে আগের মতোই, এখানে গিফটস আছে, গিফটসের বদলে আপনি ইলাস্ট্রেটস বলতে পারেন, ইনফরমেশনের বদলে আপনি কি বলতে পারেন, ডেটা বলতে পারেন, ঠিক আছে। গ্লোবাল প্রপোর্শন অফ ডিফারেন্ট টাইপস আছে, আর এনার্জি প্রোডাক্ট ইন 2012। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, প্যারাফ্রাইজিং করে লিখতে হবে। তাহলে আসুন যে এখানে আমরা একটু সামনের দিকে যাই, এটার আনসারটা কি হবে আমি আবার ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে। হ্যাঁ, এই যে আমরা এখন আনসার দেখতে পাচ্ছি, এখানে আনসার চলে আসছে, এইটার হচ্ছে তার আনসারটা আমি একটু পড়ি। দ্য গ্রাফ কম্পেয়ার্স ডেটা অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ওয়াইড পার্সেন্টেজ অফ ভ্যারিয়াস এনার্জি সোর্সেস হুইচ প্রডিউসড ইন দ্য পিরিয়ড অফ 2012। সো দিস ওয়ান, এই ইন্ট্রোডাকশনের এটাই হচ্ছে তার কি আনসার, মানে প্যারাফ্রেজিং করে আমরা কি করছি, এখানে আনসারটা তৈরি করছি। তাহলে আসেন আমি আবার এটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে বুঝাই যে কিভাবে জিনিসটা ঘটছে। এখানে চার্ট আছে, তাহলে আমরা এখানে কি দিছি, দা গ্রাফ, চার্টগুলো কি গ্রাফ। এখানে গিফটস আছে, আর গিফটসের বদলে আমরা কি দিছি, এখানে কম্পেয়ার্স। তারপরে এখানে ইনফরমেশন আছে, আমরা ইনফরমেশনের বদলে কি দিছি, এখানে ডেটা। তারপরে দেখেন যে অ্যাবাউট গ্লোবাল প্রপোর্শন অফ ডিফারেন্ট টাইপস, আমরা গ্লোবালের বদলে এখানে কি দিছি, দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে প্রপোর্শনের বদলে এখানে কি দিছি আমরা, পার্সেন্টেজেস। আর ডিফারেন্ট টাইপস অফ এনার্জি, এখানে কি আছে, ডিফারেন্ট টাইপস অফ এনার্জি আছে। তাহলে এখানে আমরা কি লিখছি যে ভ্যারিয়াস এনার্জি সোর্সেস। তাহলে ডিফারেন্ট টাইপস অফ এনার্জি ইকুয়াল টু ভ্যারিয়াস এনার্জি সোর্সেস আমরা দিয়ে দিলাম।
তারপর এখন আমাদের দরকার আবার এটার একটা বার নিয়ে তাকে সুন্দরভাবে বিস্তৃত করা। যেমন ভেরিয়াস এনার্জি সোর্সেস, এনার্জি জিনিসটা হচ্ছে প্রধানত একটা বস্তুবাচক জিনিস, ঠিক আছে? তাহলে বস্তুবাচক জিনিসের সাথে আমরা কি লাগাবো, এখানে যত প্রকার বস্তুবাচক জিনিস আছে তাদের সাথে আমরা অবশ্যই কি লাগাবো, হুইচ লাগাবো। তারপরে এখানে দেখেন যে প্রোডাক্ট দেওয়া আছে, আমরা জানি যে প্রোডাক্টটাকে আমরা কি করব, এখানে বার্বে রূপান্তরিত করবে। এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টের বার্বটা হচ্ছে কি, প্রডিউসড, ঠিক আছে? প্রডিউসড কিনে দিলাম কারণ এটা 2012 সাল, এবং 2012 সালটা আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে পাস্ট সাল, আর পাস্টের জন্যই এখানে কি বসানো হয়েছে, আমাদের প্রডিউসড বসানো হয়েছে। তাহলে এই যে দেখেন যে ইন 2012 কে আমরা লিখছি এখানে ইন দ্য পিরিয়ড অফ 2012। তাহলে এই সম্পূর্ণ জিনিসটা আমরা কি করলাম, এখানে প্যারাফ্রাইজিং করে আমরা লিখলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে কত ইজি এটা। এখন পরীক্ষার হলে আপনি ঠিক 1 মিনিটের ভিতরে ওটা কি করবেন, লিখে ফেলবেন যে এই নিয়মে এইভাবে আসলে আমরা এইভাবেই আনসারটা দিয়ে দিব। তাহলে দেখবেন যে আপনার একটা কনফিডেন্স গ্রো আপ হচ্ছে এবং আপনি খুব সহজেই আনসারটা কি করতে পারছেন, এখানে দিতে পারছেন, ঠিক আছে? স্টুডেন্টস, আমরা আরেকটু সামনের দিকে যাব, তবে যাবার আগে আপনাদের সাথে অবশ্যই এখন আমরা একটা ইন্ট্রোডাকশন হয়তো সেলফ প্র্যাকটিস নিয়ে নিব আপনাদের জন্য। যেমন এখন যেটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে সেলফ প্র্যাকটিস। আপনারা সবাই সেলফ প্র্যাকটিস করবেন এবং সেলফ প্র্যাকটিসের সময় হচ্ছে মাত্র 2 মিনিট, অনলি 2 মিনিটসের ভিতরে আপনারা কমেন্ট করুন। আমাদের যে লাইভ চলতেছে, লাইভে আপনারা কমেন্ট করুন এবং এই কমেন্টে আপনাদের সময়টা দেওয়া হচ্ছে 2 মিনিট। এই যে ইন্ট্রোডাকশনটা আছে, আপনারা এই ইন্ট্রোডাকশনটা আপনারা দেখে দেখে কমেন্ট করুন, সময় মাত্র হচ্ছে 2 মিনিট। তাহলে সেলফ প্র্যাকটিস আপনাদের টাইম, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। টাইম শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদের ওয়ার্নিং দিয়ে শেষ করে দেব, ঠিক আছে? করেন আপনারা প্লিজ। Last minute. ওকে, এই মুহূর্তে আপনাদের সময়টা শেষ। আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য এই সময়টা দেওয়া হয়েছিল। আপনারা দেখি কেউ এখানে ইনভাইট করছেন কিনা, কেউ আপনারা কমেন্ট দিচ্ছেন কিনা একটু দেখতে হবে। আমরা এখানে যাচ্ছি, যাবার পরে হ্যাঁ যাবার পরে যাচ্ছি একটু যাচ্ছি, হ্যাঁ একটু দাঁড়াতে হবে, আমাকে কমেন্টগুলো একটু চেক করতে দিবেন। এখানে কেউ এখনো কমেন্ট করেন নাই। আচ্ছা, এখন ফেরদৌস রশিদ সাদি, ওকে, ফরহাদ সাহেব, ওকে, ফরহাদ সাহেব বলছেন দ্য গ্রাফস
compares information about the number of injured occurring various areas in the house. ওকে, এখানে সায়াম আপনি এখানে মিসিং করছেন যে দ্য নাম্বার অফ পিপল হু ইনজুর্ড, সরি এখানে তো এখানে কোনো সাল দেওয়া আছে, এখানে কোনো সাল দেওয়া নেই, তাহলে আপনাকে প্রেজেন্টে করতে হবে। আপনি এখানে বলতে পারতেন দ্য নাম্বার অফ পিপল হু আর ইনজুর্ড, আর অকারিং এর বদলে আপনি ঠিক অকারিং বসিয়ে দিয়েছেন। ওকে গুড, হবে, এটার জন্য অসুবিধা নেই। ভেরিয়াস এরিয়া, ডিফারেন্ট লোকেশনসের বদলে আপনি বলছেন ভেরিয়াস এরিয়াস, ভেরি গুড। আর ইন দ্য হোমের বদলে আপনি বলছেন ইন দ্য হাউস, ইন দ্য হাউস। আচ্ছা ওকে, হাউস এবং হোমের মধ্যে একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। ইন দ্য হোম লিখলেই ভালো ছিল, কারণ হোম মানে হচ্ছে নিজের বাড়ি, যেটা নিজে কিনছেন, আর হাউস মানে হচ্ছে অন্যের বাড়ি, যেটাতে আপনি কি আছেন, রেন্টে আছেন। তাহলে এখানে হোমটাই বলাই ভালো। আসেন যে ফেরদৌস রশিদ সাদি, উনি উনি লেখছেন যে দ্য চার্ট কম্পেয়ার, এখানে কম্পেয়ার্স হবে, এস লাগবে। ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ ইনজুরিজ অকারিং এট ভেরিয়াস লোকেশন ইন হোম অফ ইনজুরিজ, সরি আপনিও এখানে পিপল হয়তো মিস্টেক করছেন, পিপলটা লাগিয়ে আরও সুন্দর হতো। ইনজুরিজ অকারিং এট ভেরিয়াস লোকেশনের সাথে একটা এস দিয়ে দিবেন, আর ইন দ্য হোম লাগবে। ভেরি গুড গাইজ। তারপর আরও কিছু কমেন্ট আমরা পড়বো। স্যার মেলস অ্যান্ড উইমেন্স বোথ আর পিপল, হ্যাঁ বোথ আর পিপলই, মুস্তাকিম জামিল বলছেন। তারপরে মোহাম্মদ নুরুল, আচ্ছা স্যার বার্বটা চিনার উপায়টা আবার বলবেন। আচ্ছা যাই হোক, এখন বলবো, আপনি এখন জেনে নেবেন। ওয়াফিকুল রাফি, স্যার বার পাইচার্টে শুধু কম্পারিজন করব। আচ্ছা, কম্পারিজনের ক্লাসটা আরেকদিন নিব, আপনারা দেখতে পাবেন, আজকের কম্পারিজন না। আচ্ছা, ওয়াফিকুল রাফি এর আগে কমেন্ট করছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড সালাম টু ইউ। আর এমডি ইমান ইনশাল্লাহ স্যার শেয়ার করব। আচ্ছা ওকে, ভেরি গুড। তাহলে আপনারা দুইজনেরই একটু মিস্টেক হয়েছে, বাদ বাকি সবগুলা ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা একটু সামনের দিকে এটার কি জেনে নিব, একটু আনসারটা জেনে নিব যে কিভাবে আনসারগুলা আসবে। আমরা একটু সামনের দিকে গেলেই এটার আনসার দেখতে পাচ্ছি। কিভাবে আনসারটা হচ্ছে একটু দেখেন। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ পিপল who are injured happening at several places in the own destination. ওকে, আমি এখানে অনেক বেশি প্যারাফ্রাইজিং করছি আপনাদের শেখার জন্য। তাহলে আসেন আপনাদেরকে একটু ধরে ধরে শিখাই যে কিভাবে কোনটা নিয়ে আসলাম এবং আপনারা কিভাবে পেলেন এটা। যেমন এখানে দ্য চার্ট, আগেই এটা দেখানো হয়েছে, চার্টের বদলে আমরা কি লিখছি এখানে, গ্রাফ। তারপরে আসেন যে শোজের বদলে আমি লিখছি কি, ইলাস্ট্রেটস। তারপরে আসেন যে ডেটার বদলে এখানে কি লিখে আছে, ইনফরমেশন, ঠিক আছে। এই ডেটার বদলে আমরা কি লিখছি, ইনফরমেশন। আর এখানে বলেছে দ্য নাম্বার অফ, আমরা যা দ্য নাম্বার অফ এর বদলে আমরা এখানে কি নিয়ে আসছি, দ্য প্রপোর্শন অফ। আর ইনজুরিজ অকারিং, ইনজুর জিনিসটা কারা হয়, অবশ্যই মানুষেরা হয়। আর সেই জন্য ইনজুরিজটির প্যারেন্ট আমরা কাকে নিয়ে আসছি এখানে, এই যে দেখুন আপনারা, পিপলকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি এখানে, পিপলকে নিয়ে আসছি। ইনজুরিজ পিপল, হু আর ইনজুর্ড, এখানে হু আর ইনজুর্ড বলতে এই যে ইনজুর যে জিনিসটা আছে এইটাকে আমরা কিসে রূপান্তরিত করছি, ইনজুরিজ। এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভকে আমরা ভার্বে রূপান্তরিত করলাম ইনজুর। ইনজুর মানে কি, আহত হওয়া। আর যেহেতু আমরা এটা প্রেজেন্টে আছে, কোনো সাল নেই, তাহলে এখানে আর নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই ইনজুরসকে আমরা ভার্বে রূপান্তরিত করলাম ইনজুর। আর ইনজুরের যেহেতু এখানে আমরা প্যাসিভ করছি, তাহলে এখানে নিয়ে যাচ্ছি কি, ইনজুর্ড। তারপরে দেখেন যে এখানে অকারিং দেওয়া আছে, ঠিক আছে। অকারিং এর বদলে আমরা কি লিখছি এখানে, হ্যাপেনিং। আপনারা সবাই জানেন যে হ্যাপেনিং এবং অকারিং সেম কথা। আমার চিহ্নটা একটু নিচে হবে, অকারিং মানে হ্যাপেনিং, ঠিক আছে। তারপরে আমরা একটু 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 দাঁড়াতে হবে, এটা একটু কেটে নিতে হবে, হ্যাঁ। তারপরে আসেন যে তারপরে আমরা দেখব যে হ্যাপেনিং অ্যাট ডিফারেন্ট, এখানে কি দেওয়া আছে আগের মতোই আমাদের, অ্যাট ডিফারেন্ট লোকেশনস বলা আছে, ঠিক আছে। আর আমরা এখানে কি লিখলাম, অ্যাট সেভারাল প্লেসেস। দেখেন যে ডিফারেন্ট মানে হচ্ছে সেভারাল, আর লোকেশন মানে স্থানগুলো, আর আমরা এখানে নিয়ে আসছি কি, প্লেসেস। আর তারপরে লাস্টে দেওয়া আছে কি, ইন দ্য হোম, আর আমরা বলছি কি, ইন দ্য ওন ডেস্টিনেশন। তাহলে এটা খুব সুন্দর না, ইন দ্য হোম মানে হচ্ছে কি, ইন দ্য ওন ডেস্টিনেশন। কিভাবে আসছে সেটা হচ্ছে যে হোম মানে হচ্ছে নিজের বাড়ি, আর ওন ডেস্টিনেশনটা হচ্ছে নিজের আশ্রয়স্থল, যেখানে আপনি থাকবেন সবসময়,
ঠিক ওইভাবেই আপনারা কি করতে পারবেন, সুন্দর করে সঠিকভাবে কি করতে পারবেন, আপনারা প্যারাফ্রেজিং চালিয়ে নিতে পারবেন, যেটা আপনার জন্য খুবই খুবই ভালো হবে। আপনার যাতে ব্যান্ড 7 to 9 যে স্কোরটা আছে সেইটা যাতে আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আসুন আমরা এখানে আমাদের ইন্ট্রোডাকশন পর্ব শেষ। আমরা এখন চলে যাব যে কি আমাদের জন্য নেক্সটে আমরা কি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা চলে যাব। আসেন যে এখন আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে আমাদের কি কিছু ভোকাবুলারি, এই ভোকাবুলারিগুলো নিয়ে আমরা কি করব আপনাদের একটু আলোচনা করব। যেমন টাস্ক 1 এর যে ভোকাবুলারিগুলো আছে ঠিক সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে যে ইনক্রিজিং, যেটা হচ্ছে কি খুব বেশি উঠবে। তারপর হচ্ছে ডিক্রিজিং, ডিক্রিজিং মানে কি এটা নামবে, ঠিক আছে, এই যে নামতেছে। স্টেবল মানে কি সে সব সময় একটা উপায়ে থাকবে, সেটার নাম হচ্ছে স্টেবল। আর তারপরে হচ্ছে কি ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে এরকম উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, এটা হচ্ছে কি ফ্লাকচুয়েশন। ঠিক আছে, তারপর ডিগ্রি অফ চেঞ্জ, ডিগ্রি অফ চেঞ্জ এটা আমরা পরবর্তীতে এখানেই আমরা একটু পরেই বুঝবো যে ডিগ্রি অফ চেঞ্জ জিনিসটা কি। এবং ডিগ্রি অফ চেঞ্জ জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা গ্রাফ আপনি যেভাবে বর্ণনা করবেন, তার ট্রেন্ডগুলা কোন অ্যাঙ্গেলে বর্ণনা হবে, কতটুকু পরিমাণে হচ্ছে এবং কতটুকু আপনাকে করে নিতে হবে, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, এখান থেকে ডিগ্রি অফ চেঞ্জ দ্বারা বুঝিয়ে নিতে হবে যে এটা কিভাবে আমাদের সম্ভব। এবং ডিগ্রি অফ চেঞ্জ দিয়ে যখন আপনি কোনো জিনিস লিখতে যাবেন তখন আপনার লেখাটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে। ঠিক আছে, সো ছাত্রছাত্রীরা আপনারা চাইবেন যে বেশিরভাগ সময় সুন্দর সুন্দর ভোকাবুলারিগুলো ইউজ করার জন্য এবং সেই সাথে এগুলার সঠিক ব্যবহার যাতে আপনি করতে পারেন সেই দিকেও কি করতে হবে, আপনাকে একটু নজরদারি রাখতে হবে। আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা যে ভোকাবুলারি শিখবো সেটা হচ্ছে ইনক্রিজিং ভোকাবুলারি। এই যে ইনক্রিজিং ভোকাবুলারি জিনিসটা হচ্ছে কি যে একটা জিনিস কিভাবে ইনক্রিজিং হচ্ছে সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে দেব। যেমন ইনক্রিজিং আমি আগেও একবার দেখাইছি, যেমন এটা কি হচ্ছে ইনক্রিজিং হচ্ছে, এখানে এরো চিহ্নটাও দেওয়া আছে, এই এরো চিহ্ন দ্বারা ইনক্রিজিং। এখানে আমরা কি ইউজ করতে পারি, রাইজ, এখানে ভার্ব কি আছে রাইজ, আর নাউন হচ্ছে এ রাইজ, যেমন রাইজের হচ্ছে কি এ রাইজ। তারপরে ইনক্রিজ আছে, এটার নাউনটা হচ্ছে ভার্ব আছে ইনক্রিজ, এটার নাউনটা হচ্ছে এন ইনক্রিজ। তার মানে তারপরে হচ্ছে গ্র, ক্লাইম, তার সাথে এ লাগাই, এ যদি লাগান আপনি তাহলে এটা নাউন হয়ে যাবে। এটা দরকার নেই, বুম হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড, এখানে আমি কিছু ইনফর্মাল ওয়ার্ড নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন যে ইনফর্মাল ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সেই অর্থ প্রকাশ করবে, কিন্তু আপনি সেটা দিবেন না, কারণ দিলে আপনার কি হবে, নাম্বার কাটা যাবে। তারপরে এখানে কি আছে, পিক আছে, এপিক, এটা অবশ্যই আমাদের লাগে। গো আপ, এটাও লাগে আমাদের। গো আপের অবশ্যই কি নেই, নাউন নেই, সেজন্য এন এ আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এই যে ভোকাবুলারিগুলো আছে ইনক্রিজিং এর, এই কয়েকটা মাত্র ভোকাবুলারি 1 2 3 4 5 6 মানে যে 7টা ভোকাবুলারি আছে, 7টার মধ্যে একটা হচ্ছে ইনফর্মাল। এই 6টা ভোকাবুলারি যদি আপনি খুব সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনার ইনক্রিজিং এর আর কোনো ভোকাবুলারি কি করতে লাগবে না, আপনার লাগবে না। আপনি খুব সুন্দরভাবে কি করতে পারবেন, ইনক্রিজের ভোকাবুলারিগুলা তৈরি করে নিতে পারবেন। তারপরে যাব আমরা আরেকটু সামনে। এখন আমরা ডিক্রিজিং এর ভোকাবুলারিগুলো দেখব। দেখেন যে এখানে আমরা ডিক্রিজিং এর ভোকাবুলারিগুলো নিয়ে আসছি। তো ডিক্রিজিং এর যে ভোকাবুলারি সেটা হচ্ছে কি নিচে নামবে, এরকম কি করবে, নিচে নামবে। এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন না, এটা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো তার প্রথমে আমরা এরকম ভার্ব জানবো। ভার্বটা হচ্ছে কি ফল, আর তার সাথে কি লাগবে, এ লাগিয়ে দিলে এ ফল হবে। ডিক্রিজের হচ্ছে কি এ ডিক্রিজ, রিডিউসের রিডাকশন, ঠিক আছে, ডিক্লাইনের এ ডিক্লাইন, ডিপের হচ্ছে কি এ ডিপ, আর গো ডাউনের এটা ওই আগের মতোই, তার কি নেই, তার নাউন নেই। ভার্ব এবং নাউন কেন আমাদের জানা দরকার, আমরা একটু পরে গিয়ে জানবো যে ভার্ব এবং নাউনের কিরকম ব্যবহার বিধি আছে। তো সেইগুলো আমরা আরেকটু সামনের দিকে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে যে স্টেবলের কি ভোকাবুলারিরা আছে। যেমন এখানে স্টেবলের আছে, যেমন লেবেল আউট, লেবেলিং আউট, নট চেঞ্জ, নো চেঞ্জ, রিমেইন স্টেবল, স্টেবিলিটি দিলে হবে, রিমেইন স্টেডি, স্ট্রেক কনস্ট্যান্ট, মেইনটেইন দ্য সেম লেভেল, স্ট্যান্ড স্টেডি। আচ্ছা, ওকে, এখানে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটাগুলো পড়তে হবে। এটা পড়বেন লেভেল আউট, নট চেঞ্জ, আর রিমেইন স্টেবল, আর কি রিমেইন স্টেডি। এটা স্টে কনস্ট্যান্ট পড়তে পারেন, বাট এইগুলা নিডেড, নো নিডেড, এগুলা দরকার নেই। লাস্টের মাত্র 3 থেকে 4টা রাখতে পারলেই, কারণ গ্রাফের ভিতরে এত বেশি লেভেল আউট থাকে না, একটা বা দুইটা থাকে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জিনিস 4টা আপনার মুখস্থ রাখলেই আপনি খুব সহজেই কি করতে পারবেন, এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আসুন আমরা আরেকটু সামনের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে এখানে আগেই বলছি যে এখানে হচ্ছে ফ্লাকচুয়েট। ঠিক আছে,
মানে উঠানামা করবে। কিছু গ্রাফ আছে আমাদের খুব বেশি উঠানামা করে, ঠিক আছে? কখনো এরকম, এই যে দেখুন যে কখনো উঠবে কখনো নামবে, কখনো উঠবে এখানে দেওয়া আছে কখনো নামবে। এই জিনিসটা হচ্ছে কি তার ফ্লাকচুয়েট। এখানে আমরা কি ইউজ করতে পারি? এটা ইউজ করব ফ্লাকচুয়েট ভার্ব, আর ফ্লাকচুয়েশন তার কি নাউন। তারপর অসিলেট এটা ইউজ করার দরকার নেই, বি ভোলাটাইল এটাও ইউজ করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে কি ইনফর্মাল। জাস্ট একটা মাত্র ইউজ করলেই আপনার জন্য ওকে, আপনি পারবেন এটা, ঠিক আছে? তারপরে আমরা যাব পরবর্তীতে কি আছে আমাদের, এই যে ডিগ্রি অফ স্পিড, ডিগ্রি এবং স্পিড নিয়ে এখন আমরা কথা বলবো। যে জিনিসটা আমি আগেই বলছি যে এটা ডিগ্রি অফ স্পিড নিয়ে যখন আপনি আপনার রাইটিংটা লিখবেন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলোর সমন্বয়ে, তখনই আপনাকে ব্যান্ড 7 to 9 করে কি করা হবে, নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আসুন আমরা একটু সামনের দিকে যাই। যেমন এই যে ড্রামাটিক, ড্রামাটিক মানে খুব তাড়াতাড়ি, এই যে কোনো একটা জিনিস যদি খুব তাড়াতাড়ি এরকম বেড়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ড্রামাটিক। আবার এইভাবেও বাড়তে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রামাটিক। শার্পলি হচ্ছে এই যে ড্রামাটিকের মতোই। তারপর ইনরমাসলি, ইনরমাসলি হচ্ছে কি ড্রামাটিকের মতো, ঠিক আছে? স্টিপলি খুব বেশি, সেটা হচ্ছে কি ড্রামাটিক। এখন আসেন যে কিছু কিছু জিনিস আছে তারা এইভাবে বাড়বে, মানে আস্তে আস্তে বাড়তেই থাকবে কিন্তু আস্তে আস্তে বাড়বে, এইভাবে বাড়বে, ঠিক আছে? তো সেগুলোর জন্য হচ্ছে কি সাবস্টেন্সিয়ালি, সাবস্টেন্সিয়ালি হচ্ছে কি ধারাবাহিকভাবে বাড়বে যেগুলা, কনসিডারেবলি যেগুলা ধারাবাহিকভাবে মানে একটা সময় পর মানে স্টেশন ধরে 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 তারা বাড়বে। আর সেজন্য সাবস্টেন্সিয়ালি হচ্ছে স্টেশন ধরে ধরে, কনসিডারেবলি হচ্ছে কি স্টেশন ধরে ধরে। এখন আসেন যে সিগনিফিকেন্টলিও সেম, স্টেশন ধরে ধরে তারা বাড়বে। তারপর আসেন যে এই যে র্যাপিডলি, র্যাপিড জিনিসটা আবার খুব দ্রুত, মানে দ্রুত উপরের দিকে গিয়ে উঠবে। তো সেই জিনিসটা হচ্ছে যে এই যে আগে আমি যেখান থেকে আপনাদের দেখাইছিলাম সেই জায়গা থেকে আপনারা কি করবেন, সেখানে ইউজ করবেন যে খুব দ্রুত কোনো জিনিস যখন উঠবে তখন এই র্যাপিডলি জিনিসটা হবে। এখন আসেন মডারেটলি, মডারেটলি হচ্ছে মডারেটলি জিনিসটা হচ্ছে আবার ধারাবাহিকভাবে, মানে একটা সৌন্দর্যভাবে সে স্টেপ বাই স্টেপ উঠতেছে, তো সেটাও যাবে সিগনিফিকেন্টলির সাথে। এই যে এখানে তাকে দিয়ে দিলাম, ঠিক আছে? গ্র্যাজুয়ালি আপনারাও জানেন, গ্র্যাজুয়ালি অর্থ মানে কি, আমরা বাংলাতেই জানি গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধারাবাহিকভাবে, সেটাও যাবে এই যে আগে আমি যে জিনিসটা বলছি সেই ধারাবাহিকের সাথে। এখন আসেন যে স্লাইটলি এবং মিনিমালি জিনিসটা কিভাবে আমরা নির্ণয় করবো। স্লাইটলি হচ্ছে যে সে বাড়বে বা কমবে, কমতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। স্লাইটলি যেমন একটা জিনিস যদি আস্তে আস্তে বাড়ে, এইরকম এইরকম এই বাড়ছে, ঠিক আছে? মানে আস্তে আস্তে, সরি এটা হয় নাই, আমি এটা একটু ইরেজ করে নিব। হ্যাঁ, তারপরে আসুন আরেকটু সামনের দিকে। হ্যাঁ, ও শিট। আচ্ছা, আমরা আগের যেগুলো আছে সেগুলো আমরা একটু বুঝে নিই। যে আমরা যেখানে ছিলাম স্লাইটলি সম্বন্ধে, আমরা এই যে স্লাইটলি, এই দুইটা স্লাইটলি এবং মিনিমালি। স্লাইটলি হচ্ছে তার অ্যাডভার্ব এলওয়াই, আর স্লাইট হচ্ছে তার কি অ্যাডভার্ব স্লাইট। তাহলে এই দুইটা কিভাবে হবে একটু দেখি আমরা। স্লাইটলি যেমন স্লাইটলি যদি বাড়ে তাহলে জিনিসটা এইভাবে বাড়বে, আস্তে আস্তে করে বাড়তে হবে। তাহলে এটা হচ্ছে স্লাইটলি আর এটা হচ্ছে কি মিনিমালি। তাহলে ঠিক এইভাবেই আপনারা কি করবেন, এই যে ভার্বগুলা, ডিগ্রি অফ চেঞ্জ এবং স্পিড যেগুলো আছে রাইটিং টাস্ক 1-এর, সেগুলো আপনারা কি করবেন, ভালো করে পড়তে হবে। এবং এই যে এখানে ফুল যে আপনারা দেখতে পাচ্ছেন, ফুল যে একটা লিস্ট ভোকাবুলারির, এই ভোকাবুলারি লিস্টগুলো দ্বারাই আপনি ব্যান্ড 7 থেকে 9-এর মধ্যে ভোকাবুলারিগুলো দ্বারা লিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে, তাহলেই আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন, ঠিক আছে? তাহলে সবার উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা এই সব সময় এই জিনিসগুলা, এই ভার্বগুলা মুখস্থ রাখতে হবে। আর রাইটিং টাস্ক 1-এর কোনো ভোকাবুলারি নেই, ঠিক আছে? তাহলে প্রথমে পাইলাম আমরা কি ইনক্রিজিং, তারপরে আমরা পাইলাম কি ফল, এই যেমন ফল। তারপরে আমরা কি পাইলাম কি, এটা হচ্ছে কি স্টেবল থাকবে, ঠিক আছে? তারপরে আমরা পাইলাম যে ফ্লাকচুয়েশন, এইরকম কি থাকবে, ফ্লাকচুয়েশন থাকবে। আর তারপরে এইগুলো হচ্ছে কি ডিগ্রি অফ চেঞ্জ, কোন সময় কোনটা আমি আগেই বুঝাইছি আপনাদের, কোনটা খুব বেশি দ্রুত উঠছে, দ্রুত উঠলে যেগুলা সেগুলো আমি দেখাইছি। তারপর ধীরে ধীরে উঠলে যেগুলা সেগুলো একটু আগে আলোচনা করেছে। এবং একদম ধীরে ধীরে উঠবে বা নামলে স্লাইটলি অথবা মিনিমালি আপনারা কি করতে পারেন, এখানে আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে এখন আসেন যে আমরা আরেকটু সামনের দিকে যাই। আমাদের সামনের দিকে গেলে এখন আমরা টাস্ক 1-এর গ্রামার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শেষের দিকে দাবিত হচ্ছি, কারণ এরপরেও শেষের দিকে যে দাবিত হচ্ছি, শেষের দিকে গিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? তো আমি আরেকটুভাবে কমেন্টগুলো আরেকটু চেক করে নেই, আমাদের নতুন কারা কমেন্ট করছেন।
কারণ কমেন্টগুলো আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করা অবশ্যই কর্তব্য, কারণ আপনারা অনেক কষ্ট করে এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আরিফ আহমেদ লিখছেন যে দ্য চার্ট ইন্ডিকেটস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল ইনজুরিজ অকারেন্স ইন ডিফারেন্ট প্লেসেস ইন দ্য হোম। ভেরি গুড, আপনারটা খুব সুন্দর হয়েছে। একটু আগে আমি পড়ে গেছিলাম, পরে আপনাকে পাশ কাটিয়ে চলে গেছিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি। ভেরি গুড। হ্যাঁ, এম এইচ রহমান, দ্য চার্ট গিভস চার্ট গিভস হবে এখানে ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ ইনজুরিজ অকার্ড এট ডিফারেন্ট লোকেশন। এট হোম না দিয়ে ইন দ্য হোম দিয়ে দিলে ভালো হবে। এখানে মোহাম্মদ আফসার হুসাইন তিনি লিখছেন দ্য চার্ট হাইলাইটস, এখানে হাইলাইট না হাইলাইটস, এস লাগবে। ইনফরমেশন বানানটা একটু হয়তো টাইপিংয়ে ভুল হয়েছে। ভেরি গুড, অসুবিধা নেই, ঠিক করে নেবেন। অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ অকারিং না, আপনি এখানে প্রপোর্শন অফ দিয়ে মেইন যে একজন পিপল থাকে বা চালক যিনি থাকেন উনাকে আপনি মিসিং করে ফেলছেন, তাহলে এখানে জাস্ট চালকটা দিয়ে দিলেই আপনারটা হয়ে যাবে। স্যার বোঝা যায় না তেমন ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, আমরা জানি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ইয়ে করেন, একটু হেডফোন নেন। হেডফোন নিলে আপনি বুঝতে পারবেন, কারণ আমরা আজকের যে লাইভটা টেস্টিং চলতেছে, অবশ্যই ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো লাইভ আসবে। ঠিক আছে? হ্যাঁ, ওয়াফিকুল রাফি, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ পিপল হু আর হার্টেড হ্যাপেনিং এট ডাইভার্স প্লেসেস ইন দ্য ওন ডেস্টিনেশন। মিস্টার ওয়াফিকুল রফি, হার্টেড এখানে অন্য উদ্দেশ্যে চলে গেছে। ঠিক আছে? হার্টেড মানে হচ্ছে যে মানে কাউকে আঘাত দেওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, অন্য কর্তৃক হাত দেওয়া, মানে হার্ট জিনিসটা হচ্ছে অন্যরকম। যেমন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে যদি ব্রেকআপ করেন, তাহলে এখানে আপনি কি করবেন? হার্ট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি হার্টটা ইউজ করবেন। আর ইনজুরিজ হচ্ছে যে কোনো গাড়ির ধাক্কা বা অ্যাক্সিডেন্টাল কোনো জিনিস না, সেটা হচ্ছে ইনজুরি। তাহলে এখানে আপনি ইনজুরি লিখলেই বেশি ভালো হবে হার্টের চাইতে। ধন্যবাদ। Saifur Rahman, the graph compares the number. Okay, very good. Thank you, Didarul Islam. Wow, so many people are joined there. Okay, thank you very much. Saifur Rahman sir, একটু বার গ্রাফ এন্ড ডায়াগ্রাম নিয়ে স্পেশাল লেসন চাই। স্যার সামনে আসবে ইনশাআল্লাহ। ওকে, এখানে কাল্পনিক কাব্য উনি লিখছেন দ্য গ্রাফ হাইলাইটস, এস লাগবে, ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ ইনজুরিজ অকারিং এট ভ্যারিয়াস লোকেশন ইন দ্য হোম। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অল ইউ হ্যাভ ডান গ্রেট জবস ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ। এবং আপনারা শেষ পর্যন্ত থাকেন, আরও সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা আরও সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে তারপর আমরা লাইভটা একটু শেষ করে দিব। ঠিক আছে, আজকের মতোই। এখন আসেন যে আমরা টাস্ক 1-এর গ্রামার পর্ব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এখন আপনাদের বলে রাখে ভালো, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আর আপনারা কমেন্ট করে যান। এখান থেকে আমরা সিলেক্ট করব যে কে কে আজকের কমেন্টের বিজয়ী হয়েছেন। যিনি বেশি বেশি কমেন্ট করবেন উনি বিজয়ী হবেন হয়তো। ওকে, যাই হোক, বেশি কমেন্ট না, যেগুলো কুইজ দেওয়া হবে ঠিক সেগুলাই। ঠিক আছে? এখন আসেন যে সেন্টেন্স স্ট্রাকচার রুলসগুলো আমরা নিয়ে আলোচনা করবো। সেন্টেন্স স্ট্রাকচার কতভাবে লেখা যায়? প্রথম তো হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, এইটা একটা দিয়ে লেখা যায়। তারপরে হচ্ছে যে আমাদের নাউন প্লাস অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা যায়, এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের কি করা যায়? সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা যায়। আমরা আরেকটু সামনের দিকে যাব, গেলে আমাদের এখানে গ্রামার যে জিনিসগুলো আমরা নিয়ে আসছি সেই জিনিসগুলাই আমরা এখানে আবার তৈরি করলাম। যেমন সেন্টেন্স স্ট্রাকচার ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে আমরা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, একটা ছোট্ট গ্রাফ আপনাদের সামনে নিয়ে আসছি। এই একটা গ্রাফের একটা কথাই লিখবো আমরা, কিন্তু একটা কথাই এই যে 3 ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আমরা লিখব। ঠিক আছে? এই 3 ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা যদি লিখতে পারি, তাহলে পরীক্ষার হলে যত প্রকারই গ্রাফ আসুক না কেন, আমরা একটা সময় দিব ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে একটা স্ট্রাকচার, পরের বার দিব নাউন প্লাস ভার্ব দিয়ে একটা স্ট্রাকচার, তারপর ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। এগুলো শেষ হওয়ার পর আবার পুনরায় আবার প্রথমে যাব, পরে আরও সেন্টেন্স থাকলে এরকম কি করতে থাকবো, আমরা সামনের দিকে যেতে থাকবো। মানে আমাদের আর কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। তো আসেন যে এখানে বলা আছে যে টি প্রোডাকশন ইন সিলেট, এখানে 3টা জিরো আছে। এই 3টা জিরো আমাদের লাগবে এই যে 5-এর সাথে। আমি একটু পয়েন্ট করি আপনাদের সাথে, এই যে এই 3টা জিরো, এই 3টা জিরো যদি 5-এর সাথে লাগে তাহলে 5000, 25-এর সাথে লাগলে কি হবে? 25000। ঠিক আছে? তারপরে আসুন যে আমরা প্রিয় ছাত্রছাত্রীদের আরেকটু লক্ষ্য করি, এই টোটাল গ্রাফের মধ্যে ঘটতেছেটা কি। ঠিক আছে? এইটা কি হচ্ছে? এখানে উঠতেছে না নামতেছে? এটা অবশ্যই কি করতেছে? এখানে নামতেছে। ক্লিয়ার? ওকে, এই যে নামতেছে তার মানে এটা কি হচ্ছে? ডিক্রিজিং হচ্ছে। তাইলে আমরা প্রথমে লিখবো যে ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্সটা তৈরি করে নিতে হয়, সেটা আমরা দেখব যে কিভাবে এটা হচ্ছে।
আমরা একটু সামনের দিকে যাই। যেমন এখন আমরা বার প্লাস অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স লিখছি। এটা কিভাবে হচ্ছে, এই যে দেখুন যে দ্য প্রোডাকশন অফ টি ডিক্রিজড গ্রাজুয়ালি ইন সিলেট। আমাদের সিলেটের টি প্রোডাকশনের কথা আমরা বলছি। From 1,05,000 metric ton to 5,000 metric ton between 1960 and 2010। ঠিক আছে, তাহলে দেখুন যে এখানে আমরা খুব সুন্দরভাবে বার প্লাস অ্যাডভার্ব দিয়ে এখানে আমরা কি করছি, এখানে সেন্টেন্সটা তৈরি করছি। তারপর আপনাদের আরেকটু আমি পয়েন্ট মেকিং করি যে কিভাবে হচ্ছে। সেখানে দেখেন যে ডিক্রিজড, এখানে এই যে ডিক্রিজটা দিছি এটা হচ্ছে কি ভার্ব। তারপরে দেখেন যে গ্র্যাজুয়ালি, এই যে গ্র্যাজুয়ালি হচ্ছে কি তার অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভার্ব আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখানে লেখা কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভার্ব ডিক্রিজড এবং কি দিছি আমরা গ্র্যাজুয়ালি। ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে আমরা খুব সুন্দরভাবে কি করছি, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করছি। দ্য প্রোডাকশন অফ টি, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর তারপর আমাদের অবজেক্ট দিছি সিলেক্ট। আর কত থেকে কত আমরা দেখতে পাচ্ছি 1,05,000 থেকে চলে গেছে 5,000-এ, এবং সেইটা এত থেকে এত আমরা লিখলাম। তারপর কোন কোন সালটা 1960 এবং 2010 এখানে লিখা, আমরাও সেখানে খুব সুন্দর করে দিয়ে দিলাম বিটুইন 1960 অ্যান্ড 2010। ঠিক আছে সবাই, তারপরে আমরা হ্যাঁ ওকে ওকে এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাই একটু। এখন আমরা যদি আরেকটু এখন আমরা দেখব যে নাউন প্লাস ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা হয়। নাউন প্লাস ভার্ব দিয়ে যদি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করি আমরা, তাহলে কিভাবে হবে দেখেন যে এখানে বলে দেওয়া আছে দেয়ার ওয়াজ এ গ্র্যাজুয়াল কি, এখানে দেয়ার ওয়াজ এ গ্র্যাজুয়াল ডিক্রিজ। মানে এখানে নাউন প্লাস ভার্ব দিয়ে, এই যে নাউন প্লাস ভার্ব এটা দিয়ে যখন আপনি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবেন তখন আপনাকে সামনে নিতে হবে দেয়ার ওয়াজ। ঠিক আছে, তারপর দেখেন যে নাউনটা হচ্ছে এখানে এ গ্র্যাজুয়াল। এই যে গ্র্যাজুয়ালি আছে না, এইটাকে আমরা কি করলাম এখানে, এই যে দেখুন এই গ্র্যাজুয়ালিকে এখানে নিয়ে আসলাম, তাকে গ্র্যাজুয়ালির নাউনটা হবে এ গ্র্যাজুয়াল। আপনারা সবাই জানেন যে একটু আগে আমরা নাউন নিয়ে আলোচনা করছি যে এ যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়াজ এ গ্র্যাজুয়াল, এবং এই ডিক্রিজটাকে এখানে আমরা ডিক্রিজ বানিয়ে ফেললাম, কারণ অলরেডি কি আছে এখানে অলরেডি ওয়াজ চলে আসছে। সো এটা আবার কি ডিক্রিজড হবে না, কারণ অলরেডি এখানে কি আছে, ফার্স্ট আসবে। ডিক্রিজটা এখানে ইন দ্য প্রোডাকশন অফ টি ইন সিলেট ফ্রম 1,500 মেট্রিক টন টু 5,000 মেট্রিক টন বিটুইন 1960 অ্যান্ড কি 2010। তাহলে যাই হোক, এখন আমরা এটা 1 এবং 2 শেষ, এখন আমরা চলে যাব 3-তে, এবং 3 এখানে কি বলে আছে আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে গেলে আমরা একটু যাই এখানে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, একটু প্রবলেম হচ্ছে এখানে স্লাইডের, আপনারা মনে হয় এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, এই উইন্ডোটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না। আমি একটু টেকনিক্যালি জিনিসটা একটু হ্যান্ডেল ওভার করতেছি, আপনারা একটু লাইভে থাকুন। ঠিক আছে, একটু লাইভে থাকুন, মাত্র কয়েক সেকেন্ড লাগবে শেষ করতে। ওকে 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 একটু একটু লাইনে থাকুন আপনারা। ঠিক আছে, ওকে ওকে আমরা এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটাই নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা এখন ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে শিখলাম, তারপর নাউন প্লাস ভার্ব দিয়ে শিখলাম। এখন আমরা শিখব 3 নাম্বার, এই যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব উইথ গ্রামাটিক্যালি ফিট দিয়ে। ঠিক আছে, তাহলে আসুন যে এখানে আমরা যাব 3 নাম্বার আমাদের কি আসছে সেটা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে আমরা 3 নম্বরে একটু সামনে, হ্যাঁ এই যে আমাদের 3 নাম্বারটা আসছে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কিভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি একটু দেখেন আপনারা। হ্যাঁ প্যান, হ্যাঁ এই যে দেখেন যে এখানে টি ম্যানুফ্যাকচার এক্সপিরিয়েন্সড, মানে আমি ভাবলাম এই যে ভার্ব আছে এই ভার্বটাকে এখানে আমরা কি দিলাম, এক্সপিরিয়েন্স হিসাবে নিলাম। তারপর আমাদের নিতে হবে কি, এটা অ্যাডজেক্টিভ, এখানে এ গ্র্যাজুয়াল ডিক্রিজ, এই ডিক্রিজটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে, কিন্তু তাকে আমরা সৌন্দর্যের জন্য এ গ্র্যাজুয়ালটা আগে নিয়ে আসছি। তাইলে পুরোটা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে ভার্ব বি
আর এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে তার কি অ্যাডজেক্টিভ ফুলটাই। তাহলে দেখেন যে আমরা তিনভাবে আমরা কি করতে পারি, একটা লাইনকে আমরা তিনভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমে হচ্ছে বার প্লাস অ্যাডভার্ব দিয়ে, যেটা আপনারা একটু আগে দেখছেন, বার প্লাস অ্যাডভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করছি। তারপরে হচ্ছে কি নাউন প্লাস ভার্ব দিয়ে, নাউন প্লাস ভার্ব দিয়ে এই যেমন নাউন প্লাস ভার্ব এক গ্রাজুয়াল, তারপরে ডিক্রিজ হচ্ছে নাউন প্লাস ভার্ব দিয়ে একই কথা আমরা বলছি। তারপর আসেন যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, এখানে দেখেন যে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি তার অ্যাডজেক্টিভ। তাহলে এই ঠিক এইভাবে আপনি কি করতে পারবেন, টাস্ক 1-এর যদি আপনি ভোকাবুলারি জানা যান তাহলে গ্রামার তৈরি করতে খুব ইজি, লাইনগুলো খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, এইরকম ধারাবাহিকভাবে কি করতে পারবেন, বর্ণনা করতে পারবেন। তাহলে আসুন আমরা আরেকটু সামনের দিকে যাই, গেলে আমরা যে জিনিসটা দেখতে পাবো আরেকটা আমাদের সেম, আমরা আরেকটা জিনিস আমরা এরকম প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে দেখেন যে এখানে টাস্ক 1-এর ওই গ্রামার আবার আরেকটা আলোচনা আমরা নিয়ে আসছি, আপনাদের ওইটাও আমি বুঝাবো। এইটা বোঝানোর পরে তারপরেরটা হচ্ছে আপনাদের সেলফ প্র্যাকটিস, ঠিক আছে? আপনারা সবাই সেলফ প্র্যাকটিসে অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং ধন্যবাদ, অনেকে আপনারা অনেক কমেন্ট করতেছেন, আর সত্যি ভালো লাগছে যে আপনারা সবাই মনোযোগ সহকারে আপনারা অ্যাটেন্ড করতেছেন, এবং অনেকেই এখানে অ্যাটেন্ড করছেন যে আপনাদের ম্যান্ডেটরি, কারণ এই ক্লাসটা আমি আর ক্লাসে নিব না, ব্যাচ 19-এর আমি বলতেছি যে এই ক্লাসটা আমরা এখানে নিচ্ছি, যেহেতু আমাদের এখন বর্তমানে লকডাউন চলতেছে, ঠিক আছে? তাহলে আসুন আমরা এই সেন্টেন্সটাই আমরা লিখব কি, বার প্লাস অ্যাডভার্ব দিয়ে, নাউন প্লাস ভার্ব দিয়ে, বার প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে কিভাবে হবে এইটা আমরা একটু সামনের দিকে নেই। বার প্লাস অ্যাডভার্ব দিয়ে যদি আমরা লিখি তাহলে এইটাই দেখেন যে বার প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে? প্রথমটা আমি লিখছি বার প্লাস ভার্ব, এখানে টয়োটা কার সেলস ইনক্রিজড র্যাপিডলি ইন কার সেলস, ঠিক আছে? তাহলে ইনক্রিজ হচ্ছে কি ভার্ব, আর র্যাপিডলি হচ্ছে কি তার অ্যাডভার্ব। তাহলে এখানে সুন্দর করে একটা জিনিস আমি বুঝিয়ে দিই আপনাদের যে এই জিনিসটা কিভাবে হচ্ছে বা কোন অ্যাঙ্গেলে হচ্ছে, ঠিক আছে? যেমন এই যে জিনিসটা দেখেন যে এটা 1960, এটা 1970, ঠিক আছে, 1970। তাহলে এই 1960 থেকে এটা কি করছে, খুব তাড়াতাড়ি কি করছে, বাড়ছে। ধারাবাহিকভাবে এইরকম বাড়ে না, এইরকম বাড়ে না, এইরকম বাড়ে না, ঠিক আছে, বেড়ে গেছে খুব তাড়াতাড়ি। আবার স্লোলি হলে কিভাবে তো হতো, এইভাবে বাড়তো, ঠিক আছে? তাহলে ওইভাবে না বেড়ে সে কি করছে, খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, তো সেজন্য সেটাও বাড়ছে, বাড়ার জন্য আমরা কি নিছি, একটা ইনক্রিজ নিছি। আর কিভাবে বাড়ছে, সে খুব দ্রুত বাড়ছে, আর দ্রুত বাড়ার জন্য আমরা কি নিছি, র্যাপিডের অ্যাডভার্ব হচ্ছে র্যাপিডলি। তাহলে দেখেন যে টয়োটা কার সেলস, এখানে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসছি, টয়োটা কার সেলস সাবজেক্ট, এটা হচ্ছে তার ভার্ব, এটা হচ্ছে তার অ্যাডভার্ব। আর ইন কার সেল, যেহেতু এখানে আর কোনো জিনিস নেই অবজেক্ট নেওয়ার জন্য, তাহলে এখানে আসে শুধু কার সেলস, তাহলে ইন কার সেলসটা নিলাম। তারপর কত থেকে কত যাচ্ছে, আমরা এখন নাম্বারিংটা নিব। নাম্বারিং এই যে দেখেন ফার্স্টের একটু উপরে আছে, এটা একটু উপরে, তাহলে উপরে আমরা ধরছি কি অ্যাবাউট, যদি একদম সেম নাম্বারে না মিলে তাহলে আপনাকে অ্যাবাউট নিতে হবে, অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, মোর দেন, লেস দেন, জাস্ট অ্যাবভ, জাস্ট বিলো, ঠিক আছে, অ্যারাউন্ড, এগুলো আপনারা কি করতে পারবেন, লিখতে পারবেন। তাহলে আমরা জাস্ট এখানে অ্যাবাউট 7002, আর বার্সে কই পর্যন্ত, এখানে 1,05,000 পর্যন্ত, তাহলে 1,05,000 আমরা কি করলাম, দিলাম। আর তারপরে দিলাম আমরা বিটুইনের বদলে কি দিয়ে দিলাম, এখানে ইন দা ইয়ার্স, কত থেকে কত, 1960 এবং 1970, এই যে 1960 এবং এই যে 1970, এটা কিন্তু আগেটার মতো 2010-এ যায় নাই, এটার হচ্ছে রেঞ্জ এতক্ষণ। তো আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে কোন ইয়ার থেকে কোন ইয়ারে গেছে এবং তার কোন নাম্বারটা আমরা এখানে কি করব, বসাবো, ঠিক আছে? এখন আসুন যে আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী নাউন প্লাস ভার্বে যাই। Okay. ঠিক আছে, লাইভ কি হচ্ছে নাকি ইয়ে হয়ে গেছে ডিয়ার স্টুডেন্টস? ওকে, আমাকে একটু, আপনারা লাইভে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আপনারা অবশ্যই আলিশা জানাদুরি স্যার, আই ক্যান সি বিলো।
ওকে, না এখন হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল ভুলযোগ করতে পারে, আপনারা তো জানেন নেটের অবস্থা। তাহলে যাই, আমরা একটু সামনের দিকে যাই। এটা দেখলাম আমরা ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নাউন প্লাস ভার্ব দিয়ে। নাউন প্লাস ভার্ব দিয়ে কীভাবে হবে, যেখানে যে আগের মতোই দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ ইন টয়োটা কার সেলস এত থেকে এত 1960 অ্যান্ড 1970 ওকে। হ্যাঁ, আপনারা কি সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? ছাত্রছাত্রীরা অনেক লং লাইভ হচ্ছে কিন্তু, তো সাউন্ডে একটু ইয়ে করতে পারবে? হ্যাঁ, ওকে। আসেন যে দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ ইন টয়োটা কার সেলস, আমরা এটা বুঝলাম নাউন প্লাস ভার্ব দিয়ে কি করছি, আমরা 2 পয়েন্টার সামনের দিকে নিয়ে নিই যে কিভাবে হচ্ছে ওটা। দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ, এখানে দেয়ার ওয়াজ আমরা কিসের জন্য নিচ্ছি, এই যে নাউন প্লাস ভার্ব দিয়ে যদি গঠন করতে হয় সেন্টেন্স, তাহলে আপনাকে কি করতে হবে, দেয়ার ওয়াজ আগে লাগাতে হবে। ঠিক আছে, তারপর নাউনটা নিতে হবে। নাউন এখানে নিলাম আমরা র্যাপিডের বদলে এ র্যাপিড, এই যে র্যাপিডলিকে আমরা কি নিয়ে আসলাম, এ র্যাপিডে নিয়ে আসলাম। তারপর ভার্বটা নিলাম, এখানে ভার্ব ইনক্রিজ, এই যে ভার্বে ইনক্রিজটাকে আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর ইন টয়োটা কার সেলস এখানে দিয়ে দিলাম। ওকে, ফ্রম কত থেকে কত, এই যে 7000, অ্যাবাউট 7000 থেকে এত ইন দ্য ইয়ার্স 1960 অ্যান্ড 1970। তাহলে এটা আপনারা দেখলেন যে কিসের উপর, এটা আপনারা দেখলেন যে নাউন প্লাস ভার্ব দিয়ে কিভাবে আপনি সেন্টেন্স গঠন তৈরি করে নিতে পারেন। পরবর্তীতে আমরা যাই, পরবর্তীতে দেখো যে আমরা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব। এটা দিয়ে যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখি, তাহলে এখানে দেখেন যে টয়োটা কার সেলস সো এ র্যাপিড ইনক্রিজ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কিন্তু লাস্ট ওয়ান 3 নাম্বার সেন্টেন্স, সেখানে আমরা কিভাবে দিচ্ছি আরেকটু আপনাদের সামনে রাখা ভালো। যেমন এখানে দেখেন যে আমি সাবজেক্ট বানাইছি প্রথমে টয়োটা কার সেলস সো এ র্যাপিড ইনক্রিজ, এখানে সটা হচ্ছে তার কি, এই যে ভার্ব, এই যে ভার্বটা আছে এই ভার্বটা হচ্ছে তার কি স। ঠিক আছে, তারপরে দেখেন যে এখানে র্যাপিড, এই যে এ র্যাপিডকে আমরা এখানে র্যাপিডকে আমরা নাউন ফরম্যাটে যুক্ত করছি, বাট এই ফুলটাই হচ্ছে কিন্তু এ র্যাপিড ইংলিশটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ আমি আগেই বলছি যে এটা ফুলটাই হচ্ছে কি তার অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব হচ্ছে সো, এ র্যাপিড ইংলিশ হচ্ছে তার কি অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন, খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আমি যদি আবার সামনে থেকে আসি, যেমন আগে প্রত্যেকটার জন্য আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, যেমন টয়োটা কার সেলস প্রথমটার জন্য নিছি, তারপর ভার্ব প্লাস অ্যাডভার্ব নিছি, তারপর 2 নম্বরের জন্য আমরা নিছি দেয়ার ওয়াজ দিয়ে, তারপর কি নিছি আমরা নাউন নিছি, তারপরে ভার্ব নিছি, তারপর 3 নম্বরের জন্য আমরা কি নিছি আবার সাবজেক্ট নিছি, টয়োটা কার সেলস সাবজেক্ট নিছি, এখানে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে লাস্টে আবার ইন কার সেলস লিখছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি টোটাল একটা গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ, যাতে আপনি খুব লাইনগুলো খুব সুন্দরভাবে কি করতে পারবেন, লিখতে পারবেন, এই যদি পন্থা আপনি অবলম্বন করেন। আমি মনে করি যে এটা খুব সুন্দর এবং সহজ একটা অ্যাপ্রোচ এবং গ্রামাটিক্যালি ফিট, এবং এক্সামিনার আপনাকে তখনই ব্যান্ড 7 to 9 নাম্বার দেবে যখন প্রত্যেকটা সেন্টেন্স আপনার গ্রামাটিক্যালি ফিট হবে এবং আপনি খুব সুন্দরভাবে সেন্টেন্সের স্ট্রাকচার গঠনটা ফুটিয়ে তুলবেন সেটি। তাহলে আসুন এখন আপনাদের প্র্যাকটিসিং পর্ব, এবং প্র্যাকটিসিং পর্বে আমি আপনাদের একটা প্র্যাকটিস দিব এবং সময় দিব মাত্র 3 মিনিট। এই 3 মিনিট সময়ের ভিতরে আপনি কি করতে হবে, আপনি 3টা সেন্টেন্স লিখবেন। আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করে নেবেন, এবং অংশগ্রহণ করলে অবশ্যই আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন, এবং আমিও বুঝতে পারবো যে আপনারা খুব সুন্দরলি জিনিসটা বুঝতে পারতেছেন। ঠিক আছে, আসুন এখন আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলেই এখন টাস্ক 1 এর গ্রামার, এখানে আপনাদের প্র্যাকটিস কোয়েশ্চনটা দেওয়া আছে 3 মিনিটস, আপনি মাত্র 3 মিনিট সময় নেবেন লেখার জন্য 3টা সেন্টেন্স। আপনি যে কয়টা এই সময়ের ভিতরে আপনি যে কয়টা সেন্টেন্স লিখেন দ্যাট ডাজ নট ম্যাটার, আপনি যদি লিখতে পারেন অবশ্যই সুন্দর হবে। ঠিক আছে, আপনি লিখবেন যে প্রথম সেন্টেন্স ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে, নাউন প্লাস ভার্ব দিয়ে এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে লিখবেন তিনটা সেন্টেন্স। ঠিক আছে, এবং আগেই আপনাদের বুঝে নিই যে কীভাবে গ্রাফটা উঠছে, দেখুন যে এটার মতো করে আপনি লিখেন। এখন আপনাদের টাইম দেওয়া হচ্ছে এবং টাইম হচ্ছে 3 মিনিটস। ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও, এখন থেকে 3 মিনিট সময়। ঠিক আছে, আপনারা সুন্দর করে লিখেন এবং যে যেটা পারেন লিখেন। গুড। শুনতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা অনেক লং লাইভ হচ্ছে কিন্তু
3 মিনিট সময়। আগেই আপনাদের বুঝিয়ে যে কিভাবে গ্রাফটা অবশ্যই দেখুন যে এটার মতো করে যখন আপনাদের টাইম দেওয়া হচ্ছে ঠিক আছে আপনারা ওকে ডিয়ার স্টুডেন্টস, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। 1.5 minutes remaining. Within 1.5 minutes, you have to write your sentence structures within 3 criteria. দুই মিনিট চলে গেছে, লাস্ট মিনিট, আর মাত্র 1 মিনিট। Last 10 seconds. Okay. 0, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Okay. Your time is finished, dear students. আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখব। এই মুহূর্তে অনেকে হয়তো কমেন্ট করতেছেন, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন, বাকিরাও তাড়াতাড়ি। আমাদের কিন্তু আর টাইম শেষ, আমি কিন্তু আপনাদের যা টাইম দেওয়ার এক্সিস্টিং টাইম দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব এটার আনসার দেখতে, যে এগুলার আনসার কিভাবে হবে। এবং আনসার আমরা দেখবো বার প্লাস অ্যাডভার্ব দিয়ে, নাউন প্লাস ভার্ব দিয়ে, বার প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, সেগুলোর আনসার আমরা একটু লক্ষ্য করব। তাহলে যাই আমরা আনসারগুলো দেখি। এই যে দেখুন এখানে আনসার প্রথমটা দেওয়া আছে। প্রথমটা আমরা জানি যে এটার আনসার কি হিসাবে দেওয়া আছে এখানে। প্রথমটা আমরা জানি যে বার প্লাস অ্যাডভার্ব দিয়ে, এটা হচ্ছে রোজ হচ্ছে তার কি ভার্ব, আর স্লাইটলি হচ্ছে তার কি অ্যাডভার্ব, মানে গ্যাস জেনারেশন, গ্যাস প্রোডাকশন না নিয়ে আমরা কি লিখছি এখানে গ্যাস জেনারেশন। ঠিক আছে, তারপরে দেখুন যে তারপরে দেয়ার ওয়াজ এ স্লাইট রাইজ। আমরা এখানে এই মুহূর্তে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন, এবং এটা কি এ স্লাইট হচ্ছে নাউন, আর রাইজটা হচ্ছে তার কি ভার্ব। এই 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে নাউন প্লাস ভার্ব নিয়ে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে আমরা লিখছি দেয়ার ওয়াজ এ স্লাইট রাইজ ইন দ্য গ্যাস প্রোডাকশন ইন গোলাপগঞ্জ। হ্যাঁ, আমি এখানে গোলাপগঞ্জের কথা নিয়ে আসছি। এখানে গোলাপগঞ্জের পার্শ্ববর্তী কেউ থাকলে হাত তুলবেন, সে হাই টু ইন আওয়ার কমেন্ট বক্স। ওকে, তো তারপর নাম্বার 3, এখানে আমরা নাম্বার 3 আমরা কি নিয়ে আলোচনা করব এখানে ভার্ব। তারপরে কি নিয়ে আলোচনা করব অ্যাডজেক্টিভ। এই যে 3 নাম্বার আমরা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি। এখানে দ্য প্রোডাকশন অফ গ্যাস রেজিস্টার্ড, রেজিস্টার হচ্ছে এখানে কি ভার্ব। এই যে যেমন দেখুন আপনারা প্রথম যেটা শিখছিলেন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড। তারপরে যেটা আরেকটা গ্রাফ আমরা করলাম সেখানে ভার্বের সময় আমরা দিছিলাম কি এখানে দিছিলাম স, SAW, আর 3 নম্বরে এইটা এসে আমরা রেজিস্টার দিলাম।
রেজিস্টার্ড হচ্ছে সো, এক্সপিরিয়েন্সড বা উইটনেসড, এগুলার সিমিলার সিনোনিম। তারপরে এটা হচ্ছে আমাদের কি ভার্ব, আর এ স্লাইট রাইজ, এই এ স্লাইট রাইজ হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমটা তৈরি করলাম, আবার আমি বুঝাচ্ছি, প্রথমটা তৈরি করলাম আর ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে, তারপরেরটা আমরা তৈরি করলাম নাউন প্লাস ভার্ব দিয়ে, এবং শেষেরটা আমরা তৈরি করলাম ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? এভাবেই আপনারা কি করতে পারবেন, আমি শেখাচ্ছি মাত্র একটা লাইন দিয়ে। ঠিক আছে, পরীক্ষার হলে তো আপনি একটা পাবেন, আপনি তিনটা পাবেন, যে কয়টা লাইন আসুক, আপনি তো তিন ক্যাটাগরির সেন্টেন্স আপনি শিখে ফেললেন, সেই অনুযায়ী আপনি কি করবেন, লিখে ফেলবেন। ঠিক আছে, তাহলে আসুন আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে আমাদের জন্য হয়তো আমাদের এখন লাস্ট সেশনে আমরা চলে আসছি, আর মাত্র কিছুক্ষণ। আর এখন যে সেশনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা সেশন, যে সেশন আপনার রাইটিং টেস্ট 1-এ নির্ভর করবে যে আপনাকে কত স্কোরিং করা যায় অ্যাকচুয়ালি, এবং আপনি কত পাবেন, সেইটা নিয়ে এখন আমরা সামনের দিকে যাব। আসুন যে এখন আমরা সবচেয়ে বেশি জিনিস নিয়ে আলোচনা করব, ওভারভিউ মেকিং। রাইটিং টাস্ক 1-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে ওভারভিউ। আপনি যদি খুব সুন্দর সাবলীলভাবে একটা ওভারভিউ লিখতে পারবেন, তাহলে সেই রাইটিংয়ে আপনার বাকি যদি গ্রামার ঠিক থাকে, তাহলে সেই রাইটিংয়ে আপনাকে 7, 7.5 ইভেন 8ও দিতে পারবেন এক্সামিনার। কারণ ওভারভিউটা হচ্ছে টাস্ক 1-এর অরিজিনাল ইন্টেলিজেন্স, যে ইন্টেলিজেন্সটা আপনি বুঝতে পারবেন, যে জিনিসটা আপনি দেখেই বুঝতে পারছেন যে জিনিসটার ভিতরে কি আছে এবং আপনি কি বর্ণনা করতে যাবেন, এবং সেই জন্য হচ্ছে যে ওভারভিউ মেকিং। ওভারভিউ সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানবো সামনের দিকে গেলে। ঠিক আছে, যেমন এখন আমি প্রথম আলোচনা করব যে হোয়াই ওভারভিউ, মানে ওভারভিউ জিনিসটা কি জন্য এবং কোন ক্ষেত্রে আমাদের ওভারভিউ লাগে। কারণ ওভারভিউ হচ্ছে সামারাইজ, এই যে প্রশ্নের আগে আমি সামারাইজ নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই সামারাইজটা হচ্ছে কি তার কি ওভারভিউ। কারণ ওভারভিউ আপনি কি করতে হবে, আপনাকে মাস্ট বি দিতেই হবে, এবং না দিলে আপনি সামনে আমি আরও আলোচনা করবো যে না দিলে আপনি কি হবে। তারপরে আছেন যে শুড আই পুট কনক্লুশন, আমি কি কনক্লুশন দিব রাইটিং টাস্ক 1-এ। এটা অনেক স্টুডেন্টরা আমাদের জিজ্ঞেস করে থাকেন স্যার, আবার অনেকেই না বুঝেই ইন্ট্রোডাকশন কনক্লুশন দিয়ে দেন। না, আপনি কোনো প্রকার কনক্লুশন দিতে পারবেন না রাইটিং টাস্ক 1-এ, কারণ রাইটিং টাস্ক 1 যে গ্রাফটা দেওয়া হয়, এই গ্রাফটা একটা দেশের আগে ঘটে গেছে বা বর্তমানে ঘটবে বা ফিউচারে ঘটবে, এইটা ওই দেশের যারা অর্থনীতি আছে তাদের বাষ্য মতে এই গ্রাফটা দেওয়া। এখন আপনি যদি কনক্লুশনে গিয়ে আপনার নিজের বাষ্য দিয়ে দেন, কারণ কনক্লুশন কি জন্য আমরা দেই, কারণ কনক্লুশন হচ্ছে যে আমার অভিমত, শেষ পর্যায়ে আমি কি অভিমত দিলাম এবং আমার কি সাপোর্টিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে কনক্লুশন। কিন্তু টাস্ক 1-এ এইরকম আপনি কনক্লুশন দিতে পারবেন না, কারণ এখানে আপনার কোনো মতামত, আপনার নিজের কাছ থেকে কোনো কিছু জানা হবে না, জাস্ট গ্রাফে দেওয়া হবে, মেইন ফিচারগুলো আইডেন্টিফাই করে আপনি ওইগুলোই শুধুমাত্র কি করবেন, বর্ণনা করবেন। আসলে আসুন তারপরেটাই আমরা এখানে কি, এখানে হোয়ার আই রাইট ওভারভিউ, আমি ওভারভিউ কোথায় লিখব। ওভারভিউ আপনি লিখতে পারেন ইন্ট্রোডাকশন ঠিক পরেই ওভারভিউ লিখতে পারবেন, অথবা ইন্ট্রোডাকশনের পরে আপনি বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 লিখে এবং সবার শেষে ওভারভিউ লিখতে পারবেন। বোথ আর পসিবল। তবে ব্রিটিশ কাউন্সিল বলছে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইন্ট্রোডাকশনের পরেই যদি আপনি কি করেন, আপনার ওভারভিউটা লিখে ফেলেন, তাহলে এটাই আপনারা কি করবে, যে এক্সামিনার খাতা দেখবেন ওনার জন্য খুবই ভালো হবে, কারণ উনি বডিটা খুব সুন্দরভাবে কি করতে পারবেন, চেক আপ করে নিতে পারবেন, এবং আপনি কুহেরেন্স এবং কুয়েশন এই জিনিসগুলো নিয়ে আমি অত্যন্ত বিশাল আলোচনা হবে সামনের দিকে। ঠিক আছে, তো কুয়েশন এবং কুয়েশিভ অ্যান্ড কুয়েশন যে জিনিসগুলো আছে সেইটা মেনটেন করার নাম হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে যদি আপনি ওভারভিউ দেন, তাহলে এটা আপনার জন্য কি হবে, ভালো হবে। হ্যাঁ, তাহলে যাই হোক, আমরা এখন জানলাম যে ওভারভিউ আমরা কি জন্য আমরা ওভারভিউ তৈরি করব। আমরা একটু সামনের দিকে যাই যে ওভারভিউ অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে মার্কিং করা হয়, এবার ওভারভিউর মার্কিং ক্রাইটেরিয়া আপনারা এখানে দেখেন যে ব্যান্ড 5, নো ওভারভিউ অর রং এক্সপ্লেনেশন। ব্যান্ড 5 যিনি পাবেন উনি দেখা যাবে যে উনি কোনো ওভারভিউ মেক করতে পারছেন না, অথবা যদি উনি ওভারভিউ লিখে থাকেন তাহলে ওটা রং হয়েছে, মানে এক্সপ্লেনেশনটা ঠিক ছিল না, সেজন্য ওনার রাইটিংয়ে কি আসছে, ব্যান্ড 5 আসছে। ব্যান্ড 6 উনি কি করছেন, উনি একটা ওভারভিউ তৈরি করছেন এবং অ্যাপ্রোপ্রিয়েটলি একটু সিলেক্ট করতে পারছেন, বাট পুরো মতে না। ঠিক আছে, সম্পূর্ণভাবে উনি সিলেক্ট করতে পারবেন নাই, একটু সিলেক্ট করছেন, এই জন্য উনি কি পাইছেন, ব্যান্ড 6 পেয়েছেন। এখন আসুন যে ব্যান্ড 7, ব্যান্ড 7 এখানে উনি প্রেজেন্ট এ ক্লিয়ার ওভারভিউ অফ মেইন 10 ডিফারেন্স। যিনি ব্যান্ড 7 পাবেন উনি নিশ্চয়ই
খুব সুন্দর এবং ক্লিয়ারলি সব জিনিস ওনার ওভারভিউ কি করছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফুটিয়ে তুলছেন, আর সেজন্য ওনাকে কি দেওয়া হয়েছে ব্যান্ড 7 দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা জানলাম এটা ওভারভিউ মার্কিং ক্রাইটেরিয়া, কীভাবে ওভারভিউতে মার্কিং আমাদের নির্ভর করে সেই জিনিসগুলা। আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে এখনই আমাদের প্রধান জিনিসগুলা চলে আসছে। এখন আমরা এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই গ্রাফের আমাদের ওভারভিউ তৈরি করতে হবে। আমরা আগে শিখলাম ইন্ট্রোডাকশন কীভাবে মেক করতে হয় সেটা শিখলাম। এখন আমরা ইন্ট্রোডাকশনের পরবর্তী যে ওভারভিউ লিখতে হবে সেই জিনিসটা আমাদের কি করতে হবে এখন আমরা জানব। এখানে দেখেন যে কিছু কিছু জিনিস দেওয়া হয়ে গেছে আপনাদের সামনে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে কমপ্লিট একটা গ্রাফ, এই যে কমপ্লিট একটা কি, এখানে আমাদের কমপ্লিট একটা কি গ্রাফ। তারপরে দেখেন যে এখানে হামবার্গার আছে, ফিশ এবং চিপস আছে, পিৎজা আছে। তাহলে আমরা আপাত দৃষ্টিতে ওভারভিউ মানে হচ্ছে যে ফুল গ্রাফটাকে আপনি কি করতে পারবেন, আপনি ফুল গ্রাফটাকে এইভাবে চোখ বড় বড় করে থাকবেন যে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তাহলে আসুন আমরা চোখ একটু বড় করলাম, বড় করে দেখেন যে এখানে কোনটা উঠতেছে এবং কোনটা নামতেছে একটু আমরা দেখি। যেমন এই যে দেখুন লাল রেড চিহ্ন হচ্ছে ফিশ এবং চিপস, সে কি করতেছে এখান থেকে এখান থেকে এখান থেকে সে কি করতেছে, এই যে দেখুন যে এই যে এই যে দেখুন উঠতেছে, সে কিন্তু কি করছে ধারাবাহিকভাবে উঠছে। তারপরে দেখুন যে আমাদের পরবর্তী আরও যেটা একটা দেখতে পাচ্ছি আমাদের উঠছে সেটা হচ্ছে হামবার্গার। তাহলে হামবার্গার দেখেন যে সে সবসময় সবার নিচে, সে কিন্তু এখানে স্টেবল ছিল, তারপরে একটু বাড়ছে 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 এইরকম, সেও কিন্তু কি এইটা এবং এইটা কি বাড়ছে। তারপর দেখুন যে পিৎজার কথা, এই যে পিৎজা আছে, পিৎজা কি করছে সে এখানে ছিল সবার উপরে প্রথমার্ধে, তারপরে সে কন্টিনিউয়াসলি কি করছে নামতেছে, মানে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, এখানে গিয়ে ডিক্রিজ হচ্ছে, বাট এখান থেকে এই পর্যন্ত কি ছিল সে, এখান থেকে এই পর্যন্ত সে স্টেবল ছিল, মানে ডিক্রিজ একটা পর্যায়ে ডিক্রিজ করছে, ডিক্রিজের পরবর্তী অনেকগুলো পর্যায়ে 1985-র আগ থেকে সে কি ছিল 1990 সাল পর্যন্ত কি ছিল সে স্টেবল ছিল। তাহলে যাই হোক, এই যে সম্পূর্ণ গ্রাফটা আমি এখানে অঙ্কন করলাম, অঙ্কন করে আপনাদের বুঝিয়ে দিলাম যে ওভারভিউ আপনি কিভাবে চিন্তা করবেন, মানে কোন উপায়ে চিন্তা করলে আপনি খুব সহজে ওভারভিউটা আপনার চোখের সামনে নিয়ে আসবেন সেই জিনিসটাই এখানে আমরা তুলে ধরছি। তাহলে আসুন আরেকটু আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিছু ওভারভিউ রুলস আছে, যে রুলসগুলো অ্যাকচুয়ালি খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি খুব 2 মিনিটের ভিতরে যদি ওভারভিউ লিখতে চান তাহলে এই রুলসগুলো আপনাকে খুব সুন্দরভাবে মানে সাহায্য করবে, আপনি খুব তাড়াতাড়ি ওভারভিউ যাতে তৈরি করতে পারেন। প্রথমে আমরা আমার বাম দিকের যে আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ, বিফোর রাইটিং ওভারভিউ ইউ মাস্ট ফলো, মানে ওভারভিউ লিখার আগে আপনাকে যেটা কি করতে হবে অবশ্যই ফলো করতে হবে, লুক এট দ্য হোল পিকচার। একটু আগে আমি আপনাদের দেখলাম যে হোল পিকচারটা আপনি কি করবেন, কিভাবে দেখবেন সেই জিনিসটা। তারপর আসেন থিঙ্ক হোয়াট ইউর পারপোজ, মানে আপনার পারপোজ মানে আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি আপনি যে দেখলেন দেখে আপনার উদ্দেশ্যটা কি হয়েছে সেইটা আপনি থিঙ্কিং করতে হবে। ইফ টাইম বেসড দেয়ার ইট উইল বি এ জেনারেল ট্রেন্ড। হ্যাঁ, আমরা আজকে যেহেতু বডি প্যারাগ্রাফে যাচ্ছি না সেহেতু টাইম বেসড মানে টাইম মানে নিচে টাইম থাকবে সেইটা হচ্ছে টাইম বেসড। যদি কোনো একটা গ্রাফ টাইম বেসড হয় ইট উইল বি এ জেনারেল ট্রেন্ড, এটার অবশ্যই একটা কি থাকবে জেনারেল ট্রেন্ড থাকবে। তাহলে ইফ নট টাইম বেসড, যদি এটা টাইম বেসড না থাকে আই মিন আইটেম বেসড, মোর লাইকলি টু বি বিগেস্ট স্মলেস্ট এবং কম্পারিজন। যদি এটা আইটেম বেসড না থাকে তাহলে এটাকে কম্পারিজন করে আপনাকে কি করতে হবে ওই ওভারভিউটা লিখতে হবে। যাই হোক, এখানে আপনারা যেটা বুঝছেন এটা না বুঝলেও চলবে, কারণ এখানে জাস্ট একটু মুখস্থ কথাবার্তা আমি আপনাদের বললাম, ঠিক আছে। একটু পরে প্র্যাকটিক্যালি যখন আমরা যাব তখন দেখলে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে, ঠিক আছে। তারপর আমরা এখানে ডান পাশে একটু ওই যে দেখেন যে আমাদের ওভারভিউ সম্বন্ধে আরও কিছু রুলস আমরা এখানে নিয়ে আসছি। স্টার্ট মাস্ট উইথ ওভারঅল, মানে আপনি যখন ওভারভিউ লিখবেন ওভারঅল দিয়ে কি করতে হবে আপনাকে শুরু করবেন। তারপর দেখেন যে এখানে নো ডেটা, ডেটা ফর বডি প্যারাগ্রাফস, কোনো ডেটা আপনি কি করতে পারবেন না ওভারভিউতে অ্যাডজাস্ট করতে পারবেন না। ইটস টোটালি প্রহিবিটেড okay to draw any kinds of percentages or numbers on the overview section, okay, so it's totally prohibited, keep in mind dear students. আসুন এখন আমরা রিপোর্ট কি ফিচার্স, অনলি কি ফিচারগুলো আপনাকে কি করতে হবে রিপোর্টিং করতে হবে। সব সময় অনেক স্টুডেন্টদের সব কিছু তারা কি করে দেয় বর্ণনা করে দেয়, না, ইট ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে কি রিপোর্ট কি ফিচার্স, মেইন ফিচার্সগুলা। তারপর আসেন আমাদের কয়টা সেন্টেন্স লিখতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 1 সেন্টেন্স পসিবল, এক সেন্টেন্সও ওভারভিউ হয় এটা কোনো ভুল না, কিন্তু 2 সেন্টেন্স হচ্ছে বেস্ট, মানে আপনি যদি ভালো কোয়ালিটি নাম্বার পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে হবে 2 সেন্টেন্স।
ঠিক আছে, তাহলে এই কিছু রুলস আমরা এখানে জানলাম যে কিভাবে ওভারভিউ কোন কোন রুলসগুলো আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এখন সামনের দিকে আমরা যাব, গিয়ে এখানে আরও কিছু জিনিস, আমি কিছু জিনিস আপনাদের সামনে বাংলায় নিয়ে আসবো। এই বাংলা রুলসগুলো যদি আপনার মাথার ভিতরে আপনি কি করতে পারেন, আপনি এন্ট্রি করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হচ্ছে না ওভারভিউ ক্রিয়েট করতে। ঠিক আছে, একটু সামনের দিকে যাই আমরা। সামনের দিকে দেখলাম যে আমাদের ওই আগের গ্রাফটাই আমরা নিয়ে আসছি। এই গ্রাফটার দিকে লক্ষ্য করলে আমরা যদি পরবর্তীতে যাই, তাহলে দেখেন যে আমার কিছু গোল্ডেন রুলস দেওয়া আছে, মাই গোল্ডেন রুলস, মানে যেটা আপনি ফলো করলে খুব সুন্দর এবং সঠিকভাবে আপনি কি করতে পারবেন, ওভারভিউ ক্রিয়েট করতে পারবেন। তাহলে আসুন যে রুলস নাম্বার ওয়ানটা কি। রুলস নাম্বার ওয়ানটা হচ্ছে এখানে দেখেন যে প্রথমে ট্রেন্ডগুলার ইনক্রিজিং, এই যে ইনক্রিজিং আছে সেই জিনিসগুলো ইনক্রিজিং অথবা হাইয়েস্ট, এবং হাইয়েস্ট জিনিসগুলো আপনাকে কি করতে হবে, বিবেচনা করে একটি বাক্য লিখব। মানে হাইয়েস্ট ইনক্রিজিং মানে হচ্ছে এই যে হাইয়েস্ট যেগুলো আছে, এই যে হাইয়েস্ট যেগুলো আছে ওইগুলা, ঠিক আছে। আর লোয়েস্ট যেগুলো যেমন ডিক্রিজিং, এই যে ডিক্রিজিং যেগুলো করছে সেগুলা আমরা জাস্ট ইনক্রিজিংয়ে আছি, ইনক্রিজিং অথবা হাইয়েস্ট বিবেচনা করে একটি বাক্য লিখব, এবং সেই সাথে দেখে নিতে হবে তাদের মধ্যে কি ফ্লাকচুয়েশন অথবা স্টেবিলিটি আছে। ফ্লাকচুয়েশন এবং যদি স্টেবিলিটি থাকে সেগুলো লিখলেও কি ভালো, ঠিক আছে। মানে ইনক্রিজিং তো লিখবেন, লিখার পাশাপাশি যদি এটার ফ্লাকচুয়েশন অথবা স্টেবিলিটি এরকম কিছু থেকে থাকে তাও কি করতে হবে, অ্যাড করে নিতে হবে, এটাই ভালো। তারপর আসুন যে 2 নম্বর রুলসটা আমরা একটু জেনে নেই কিভাবে লিখছি। আমি পরের বাক্যটি লিখব ডিক্রিজিং দিয়ে। ডিক্রিজিং মানে এই যে আগের আমি এটা বললাম যে ডিক্রিজিং হচ্ছে সে, অথবা লোয়েস্ট। লোয়েস্ট মানে একদম নিচে, আপনারা বুঝতে পারছেন, বিবেচনা করে এবং সেই সাথে দেখে নিতে হবে, বিবেচনা করে মানে আরেকটি সেন্টেন্স লিখবো আমরা, এবং সেই সাথে দেখে নিতে হবে তাদের মধ্যে কি ফ্লাকচুয়েশন এবং স্টেবিলিটি আছে কিনা। দ্যাট মিনস এই যে ডিক্রিজিং যেগুলো আছে সেটার কি ফ্লাকচুয়েশন আছে অথবা স্টেবিলিটি আছে কিনা সেটাও আমাদের একই সাথে কি করতে হবে, দেখে নিতে হবে। তাহলে আসুন যে এটাই হচ্ছে যে আমাদের গোল্ডেন রুলসটা। এই রুলসটা যারা মুখস্থ করে নেবেন লাইন গ্রাফের জন্য, বাচ্চাদের জন্য আলাদা রুলস, একটু স্লাইট ডিফারেন্ট, ঠিক আছে। এটা আমাদের ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে আমি শিখিয়ে থাকি, ঠিক আছে। যেহেতু আজকে আপনারা লাইভে যাচ্ছেন এবং আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন, এবং পরবর্তীতে এই লাইভটা সেই বাকারে চলে যাবে, সেখান থেকেও আপনারা চাইলে এটা ডাউনলোড করে বা ওই লাইভ স্ট্রিমিং দেখে এই রুলসগুলো আপনার খাতায় কি করবেন, তুলে ফেলবেন। এখন আসুন আমরা এখন কি লিখে ফেলবো, আমরা এখন ওভারভিউ ক্রিয়েট করব। একটু সামনের দিকে যাই, হ্যাঁ, গেলেই আমাদের প্রথম সেন্টেন্স, যেটা আমরা প্রথম সেন্টেন্সটা লিখলাম সেই সেন্টেন্সে আমরা একটু যাই যে কিভাবে আমরা লিখছি। দেখেন যে এখানে আমরা কিভাবে লিখছি, দেখো যে ওভারঅল, মানে আমাকে ওভারভিউ লিখতে হলেই আমাকে প্রথমে কি করতে হবে, ওভারঅল দিতে হবে। তারপর হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য চার্ট ইজ দ্যাট। এই যে হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য চার্ট ইজ দ্যাট মানে হচ্ছে ইট ইজ ক্লিয়ার দ্যাট, as can be seen that, it is noticeable that, it is crystal clear that, এইরকম যে কথাবার্তাগুলো আছে, মানে প্রদত্ত গ্রাফ হতে আমরা যা পাই যে, আর আমি এখানে ইনক্লুড করছি হোয়াট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য চার্ট ইজ দ্যাট, মানে প্রদত্ত গ্রাফ হতে আমরা যা পাই যে ইটস আ নাইস কোলাকেশন। আপনারা এটা দিলে খুব সুন্দর, এক্সামিনার ইমপ্রেস হবেন। যাই হোক, এটার দ্বারা কোনো কিন্তু নাম্বার অ্যাকচুয়ালি ক্যারি করে না, ক্যারি করবে আপনি এর পরবর্তীতে কি লিখতেছেন সেই জিনিসের উপর। এখন আসেন, দ্য কনজাম্পশন অফ ফিশ অ্যান্ড চিপস and hamburger increased considerably over the period. ওকে, তাহলে আমি আরেকটু আপনাদের একটু ইয়ে করে নেই যে এই জিনিসটা কিভাবে ঘটলো, ঠিক আছে। আমরা একটু দেখি যে জিনিসটা কিভাবে ঘটছে। এই যে দেখেন যে দ্য কনজাম্পশন অফ ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড হামবার্গার, ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপস আমরা একটু গ্রাফের দিকে খুলবো কোথায়, এই যে রেড হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, এই ফিশ অ্যান্ড চিপস, হ্যাঁ। তারপর হচ্ছে এন হামবার্গার, হামবার্গার হচ্ছে কোনটা, এইটা, এই যে ব্লু ওয়ান, এইটা হচ্ছে তার কি হামবার্গার। সেখানে আমরা কি বলছি যে ইনক্রিজ কনসিডারেবলি, ইনক্রিজ হচ্ছে ভার্ব, কনসিডারেবলি হচ্ছে অ্যাড ভার্ব, ঠিক আছে, ওভার দ্য পিরিয়ড, মানে এগুলো কি করছে, ইনক্রিজ করছে। কনসিডারেবলি মানে কি, ধারাবাহিকভাবে। আগে আমি বুঝেছি যে কিভাবে এটা বাড়ছে না বাড়ছে, কনসিডারেবলি কিভাবে বুঝলাম এটা বাড়ছে, যেখান যে এই ফিশ এবং চিপসের ক্ষেত্রে এই যে দেখেন যে সে কি করছে, বাড়ছে 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 বাড়ছে, তারপরে কি করছে, তারপরে সে কি করছে, এরকম বাড়ছে, এটা হচ্ছে না, একটু দাঁড়ান, ইরেজার, ওকে, আমি একটু এটা ইয়ে করে নিচ্ছি, একটু কম্পিউটার ইয়ে হয়ে গেছে, হ্যাঁ।
দেখেন যে এইটা কিভাবে বাড়ছে সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন এই যে ফিশ অ্যান্ড চিপস, এটা এই যে বাড়ছে, তারপর কি করছে, বাড়ছে। তার মানে এটা ইনক্রিজ করছে কিভাবে, কনসিডারেবলি। তারপরে আসেন যে আমাদের হামবার্গার, এই যে হামবার্গার আছে সেটাও কি করছে, সেটা সবার ছোট ছিল কিন্তু সে সবসময় কি করছে, এইরকম ধারাবাহিকভাবে বাড়তে আছে, এই যেমন বাড়ছে, এখানে গিয়ে আরেকটু বেশি বাড়ছে। তাহলে সম্পূর্ণ গ্রাফটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এটা ধারাবাহিকভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বেড়ে চলছে। আর সেজন্য আমরা বললাম যে ফিশ এবং চিজ হামবার্গার ইনক্রিজ কনসিডারেবলি ওভার দ্য পিরিয়ড মানে থ্রু আউট দ্য পিরিয়ড আর কি, যেটাকে আমরা বলি, সেই জিনিসটা এখানে কি করা হয়েছে, বলা হয়েছে। এখন আসেন আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, আমাদের পরবর্তী আরেকটা সেন্টেন্স বাকি, এবং সেই সেন্টেন্সটা আমরা লিখি, কিভাবে লিখব, ইয়েস মাই অ্যান্সার ইজ দ্যাট। পরের সেন্টেন্সটা আমরা লিখছি যে অ্যানাদার নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ পিৎজা শো এ গ্র্যাজুয়াল ফল অ্যান্ড লেটার স্টেবল থ্রু আউট দ্য পিরিয়ড। ভেরি গুড। কিভাবে এই কথাটা আমরা লিখছি এখানে দেখো যে অ্যানাদার নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট দ্য অ্যামাউন্ট অফ পিৎজা শো এ গ্র্যাজুয়াল ফল। দেখো যে পিৎজার অবস্থাটা কি হয়েছে, সে প্রথমে সবার উপরে ছিল, তারপর কন্টিনিউয়াসলি সে কি করছে, ফল করতেছে, এই পর্যন্ত ফল করছে। এই পর্যন্ত ফল করে সে এই জায়গা থেকে, দেখেন যে এই জায়গা থেকে সে কি করছে, এই পর্যন্ত স্টেবল ছিল। এবং সেই উদ্দেশ্যে আমরা প্রথমে বলছি যে মানে বার্বটা নিয়েছি, এখানে গ্র্যাজুয়াল ফল মানে কি, মানে ধারাবাহিকভাবে সে নিচে নামছে, মানে কমছে, এবং পরবর্তীতে আবার কি হয়েছে, সে স্টেবল ছিল। কি ছিল সে, মানে স্টেবল, মানে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, থ্রু আউট দ্য পিরিয়ড মানে সম্পূর্ণ পিরিয়ড জুড়ে। তাহলে আপনারা দেখলেন যে এই টোটাল প্রসেসটাকে আমাদের কি লিখলাম, আমরা কিভাবে আমরা কি করছি, আমরা ওভারভিউ ফুটিয়ে তুলেছি, এবং এই যে জিনিসটা আমরা লিখলাম সেই জিনিসটাই আপনাকে ব্যান্ড 7 থেকে 9 তুলে নিয়ে আসবে। এবং আই হোপ আপনি যদি এভাবে লিখতে পারেন মেইন পরীক্ষায়, ইটস টোটালি ইজি, এবং ইট ডিমান্ডস ব্যান্ড 7 to 9, ঠিক আছে, ইন ইউর স্কুল লেভেল। তাহলে এভাবে যদি আপনি লিখতে পারেন খুব সুন্দর করে, তাহলে দেখতে পাবেন যে আপনার কি হচ্ছে, আপনার স্কোরটা আরও বেশি আপনি পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আসুন আমরা আরেকটু সামনের দিকে যাব। সামনের দিকে গেলে আমাদের আরেকটা এরকম, আমি আপনাদের আরেকটাও শিখাবো, অনেকগুলো শিখাবো। এরপর আমরা যাই যে এই যে গ্রাফটা আমি এখানে আলোচনা করলাম একটু আগে, আপনাদের এই গ্রাফটা, এই যে একটু আগে আমি যে জিনিসগুলো আপনাদের এখানে আমি একটু বর্ণনা করলাম, সেই জিনিসগুলো এখানে আবার আমি ফুটিয়ে তুলেছি, ঠিক আছে। এটা আমি একটু আগে আলোচনা করে ফেলছি, এইগুলো কি করে ফেলছি, আমরা আলোচনা করে ফেলছি, বাট এগুলো আর এখন আলোচনা করব না, সেম কথাগুলাই আবার এখানে বারবার বলা লাগবে, তাই আমরা এটাকে অ্যাভয়েড করে পরবর্তী আমাদের সেশনে যাচ্ছি। পরবর্তী হচ্ছে যে ওভারভিউ মেকিং 2। এখানেও দেখেন আপনারা যে এখানে সম্পূর্ণ একটা গ্রাফ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে পেট্রোলিয়াম আছে, কোয়াল আছে, ন্যাচারাল গ্যাস আছে, নিউক্লিয়ার আছে, ঠিক আছে। এখানে 4টা ট্রেন্ড আছে, এবং 4টা ট্রেন্ডসের কিভাবে কোন জিনিস হচ্ছে, আপনারা কি বলতে পারবেন যে কোন জিনিস কিভাবে হচ্ছে? আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই তাহলে কিভাবে হচ্ছে, যেমন পেট্রোলিয়াম জিনিসটা কি করছে, দেখেন যে সবার উপরে ছিল, তারপর সবসময় কি হচ্ছে, ফল করছে, একটু স্টেবল ছিল, আবার স্টেবল ছিল, কিন্তু সে ফলই করছে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত নামছে। তারপরে কোয়াল যদি দেখি, এই যে কোয়াল, সেও কি করছে এরকম ভাবে, তার প্রথম কি ছিল, একটু কি ছিল এখানে, বলতে পারেন যে ফ্লাকচুয়েশন, কিন্তু ফ্লাকচুয়েশন করে সে কি করতেছে, এখানে নামতেছে, তার মানে সেও কি করছে, ডিক্রিজ করতেছে। অপরপক্ষে দেখি আমরা ন্যাচারাল গ্যাস, যেমন এইটা কি করতেছে, এইটা খুব আস্তে আস্তে কি করছে, আস্তে এখানে এসে আবার একটু বেশি উঠছে, একটু বেশি, আবার এখানে একটু বেশি উঠছে, আবার এখানে গেছে, ঠিক আছে, তারপরে সে বাড়ছে। তারপরে আসো যেমন এই নিউক্লিয়ার এনার্জিটা তার কিভাবে 1970 সালে সে কিরকম ছিল, একদম নিম্ন পর্যায়ে, এখান থেকে বাড়তে আছে নিয়ে এখানেও বাড়ছে লাস্টে। তাহলে দেখতে পারলাম যে আমরা কয়টা জিনিস, 4টা জিনিসের 4টা ট্রেন্ড আমরা দেখলাম যে কিভাবে কোন ট্রেন্ড হচ্ছে না হচ্ছে, এবং এই টোটাল জিনিসগুলো আপনাকে দেখতে হবে কোথায়, ওভারভিউ সেশনে। ওকে, আমরা আরেকটু সামনের দিকে যাই, গেলে আমরা আরো সুন্দর জিনিস দেখতে পারবো। যেমন একটু এখন আমি বুঝলাম যে কোনটা উঠতেছে এবং কোনটা নামতেছে, এইটার আবার সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতেছি। যেমন এই যে দেখেন বৃহৎ ভাবে, যেমন এখানে দেখেন যে পেট্রোলিয়াম এবং কোয়াল, এই দুইটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে
সরি, এই দুইটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, মানে তারা কি করছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করছে নামছে। সো পেট্রোলিয়াম এবং কোয়াল হচ্ছে ডিক্রিজিং মুডে। এখন আমরা দেখবো যে পরবর্তী জিনিস ন্যাচারাল গ্যাস এবং নিউক্লিয়ারের অবস্থাটা কি। ন্যাচারাল গ্যাস এবং নিউক্লিয়ার অবস্থাটা দেখেন যে তারা কি করতেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করছে উঠছে। এই যে এটাও কম ছিল নিউক্লিয়ার, সেটাও কি করছে উঠছে, যেটা আমি একটু আগে আপনাদের দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, মানে ইনক্রিজিং পাইলাম কোনটা, ডিক্রিজিং পাইলাম কোনটা। ইনক্রিজিং পাইলাম আমরা এখানে নিউক্লিয়ার এবং ন্যাচারাল গ্যাস, আর ডিক্রিজিং পাইলাম আমরা কোনটা, পেট্রোলিয়াম এবং কোয়াল। তাহলে এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই আপনাকে কি লিখতে হবে, ওভারভিউ লিখতে হবে। তাহলে আসুন আমরা সামনের দিকে গেলে আমরা প্রথম সেন্টেন্সটা কিভাবে লিখছি আমরা দেখেন যে এখানে ওভারভিউ প্রথমে আমরা লিখছি কি ওভারঅল। ঠিক আছে, ওভারঅল দিয়ে শুরু করতে হবে, মাস্ট বি। ইট ক্যান বি সিন দ্যাট আমরা হোয়াট সেন্সর ফ্রম দ্য গ্রাফ না লিখে ইট ক্যান বি সিন দ্যাট লিখছি। দ্য ইউজ অফ পেট্রোলিয়াম অ্যান্ড কোয়াল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ আমরা পেট্রোলিয়াম এবং কোয়াল এই জিনিসটা নিয়েই লিখতে পারছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। তারপরে আমরা নিলাম এখানে ভার্ব ফেল। ঠিক আছে, ফেল মানে কি কমছে, এই দুইগুলা কি কমছে, তো পেট্রোলিয়াম এবং কোয়াল কিভাবে কমছে, তারা একটু একটু ভাবে কমছে, তাহলে আমরা এখানে লিখলাম কি স্লাইটলি। তারপরে লিখলাম আমরা কি ওভার দা পিরিয়ড, মানে সম্পূর্ণ পিরিয়ড জুড়ে। এই হচ্ছে কি আমাদের প্রথম যে সেন্টেন্স আমরা লিখলাম সেই সেন্টেন্সটা। এখন আমাদের পরবর্তী সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, একটু সামনের দিকে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের পরবর্তী সেন্টেন্সটা এখানে দেখেন যে অন দ্য আদার হ্যান্ড মানে অপরপক্ষে বা অ্যানাদার নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখেন যে দেয়ার ওয়ার এ স্লাইট, সরি এখানে একটা এ লাগিয়ে ফেলেন, দেয়ার ওয়ার এ স্লাইট ইনক্রিজ ইন দ্য ইউজ অফ ন্যাচারাল গ্যাস অ্যান্ড কি নিউক্লিয়ার এনার্জি। তাহলে এখানে দেখেন যে স্লাইট ইনক্রিজ, আগেরটাও স্লাইটভাবে কমছে, এগুলো কি করছে স্লাইটভাবে উঠছে, তো সেজন্য আমি ডবল স্লাইট লাগিয়েছি, এটার জন্য কোনো ম্যাটার না। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়ার, ওই যে আগে যে আমাদের যে একটা জিনিস আছে দেয়ার ওয়াজ দিয়ে, এখানে আমরা দেয়ার ওয়ার নিলাম। ওয়ার কেন নিলাম, কারণ এখানে দুইটা জিনিস করতেছে, একটা হচ্ছে কি ন্যাচারাল গ্যাস এবং আরেকটা হচ্ছে কি নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, দেয়ার ওয়ার স্লাইট ইনক্রিজ ইন দ্য ইউজ ন্যাচারাল গ্যাস অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। আপনি দিতে পারেন থ্রু আউট দ্য পিরিয়ড শোন, অথবা থ্রু আউট দ্য হোল পিরিয়ড, এভাবে লিখতে পারবেন, না লিখলেও এখানে শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পরেরটার কি ওভারভিউ, ব্যান্ড 7 to 9, ইটস এ গুড ওভারভিউ। ঠিক আছে, আপনি এভাবেই কি করতে পারবেন, ওভারভিউ তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি মনে করছি যে এইরকম সহজ এবং সহজ পন্থায় যদি আপনার রুলসগুলো ব্রেইনে থাকে, তাহলে আপনি খুব সুন্দর রুলস প্রয়োগের মাধ্যমেই খুব সুন্দরভাবে এক দেখাতেই একটি গ্রাফের ওভারভিউ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আসুন যে আমরা একটু সামনের দিকে যাব, গেলে আমাদের আরেকটা জিনিস থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে ওভারভিউ মেকিং 3, আরেকটা গ্রাফ আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এটাও আপনাদের বোঝাবো, আপনারা যদি খুব সুন্দর ও সহজভাবে বুঝেন সেক্ষেত্রেই। আসুন যে এই গ্রাফটা আমরা সম্পূর্ণভাবে কি করি, আগে আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করি যে এই গ্রাফের কি ঘটছে না ঘটছে। ঠিক আছে, সম্পূর্ণ গ্রাফের যেমন এখানে প্রথমে আছে রোড, এই যে রোডটা আমরা পাইলাম, রোড কি এখানে দেখুন যে এখানে সে উঠতেছে 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 উঠতেছে, তার মানে ধারাবাহিকভাবে সবসময় উঠতে আছে। তারপরে আসেন যে ওয়াটার, এই যে ওয়াটার ডট বড় করে, সেও কি করছে এখানে উঠতেছে 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 উঠতেছে, তারপরে কি উঠছে। তারপরে দেখো যে রেলটা কি করছে এখানে, সে কি করছে নামতেছে নামতেছে আবার উঠতেছে, আবার কি সরি একবার নামছে একবার উঠছে আবার কি উঠতেছে, তার মানে সে কি আছে ফ্লাকচুয়েটেড আছে। ঠিক আছে, ফ্লাকচুয়েটেড, ফ্লাক লিখলাম আমি, ওকে। তারপরে আসেন যে এই যে পাইপলাইনের অবস্থা কি হয়েছে আমরা একটু দেখি, যে পাইপলাইন কি করছে, সে উঠতেছে 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 এরকম উঠতে আছে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম তিনটা জিনিস খুব ধারাবাহিকভাবে উঠতেছে, কোনটা কোনটা, রোড, ওয়াটার এবং কোনটা পাইলাম পাইপলাইন। আর একটা জিনিস খুব বেশি ফ্লাকচুয়েট হচ্ছে, সেটার নাম হচ্ছে কি রেল। ঠিক আছে, এই যে রেলটা সে কি করছে, সে সবসময় ফ্লাকচুয়েটে আছে। তাহলে উক্ত জিনিসগুলোর উপর নির্ভর করে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলো লিখতে পারি বলেন তো। হ্যাঁ, খুব সুন্দর এবং সহজভাবে আমরা সেন্টেন্সগুলো লিখতে পারি। যেমন প্রথম সেন্টেন্স আমরা কিভাবে লিখছি এখানে দেওয়া হলো, যেমন ওভারঅল, এখানে আমরা লিখলাম ইট ইজ ক্লিয়ার দ্যাট, আপনি এস ক্যান বি সিন দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট, হোয়াট সেন্স ফ্রম দ্য চার্ট ইজ দ্যাট, এইভাবেও লিখতে পারেন।
তাহলে আসুন যে আমি এখানে একটু দেখে নিই। ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য অ্যামাউন্ট অফ গুডস ক্যারিড বাই রোড, রোড বলতে আমরা এই রোডের কথা বললাম, গুডস থ্রো পাইপস, পাইপস বলতে এই যে পাইপলাইন বললাম, সো অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, মানে তারা কি আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে ইনক্রিজিং ট্রেন্ড, তারা সবসময় কি ছিল, বৃদ্ধি পেয়েছিল, সেই জন্য আমরা বলতেছি এখানে কি আপওয়ার্ড ট্রেন্ড। আর ওভার দ্য হোল পিরিয়ড মানে হচ্ছে কি সম্পূর্ণ পিরিয়ড জুড়ে। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের এক সেন্টেন্স আমরা লিখে ফেলছি। এখন আমাদের অপর সেন্টেন্স লিখতে হবে, এবং অপর সেন্টেন্সের মধ্যে কি হচ্ছে যে দেখেন যে এখানে একটা, দুইটা এবং তিনটার কথা শেষ, মানে তিনটার কথাই আমরা কোথায় নিয়ে এসেছি, আমাদের ওভারভিউতে নিয়ে আসছি। তারপরে আমরা যাব যে ওই যে আমাদের আরেকটা জিনিস বাকি রয়ে গেছে না, রেল। এখন রেলের কথা আমরা বলবো, রেলটা কিভাবে ঘটছে। তাহলে রেলটা ঘটার জন্য আমরা, আপনারা বুঝতে পারেন যে রেল কিভাবে ঘটছে, মানে তার কিভাবে তার ট্রেনগুলো হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। দেখা যাক কি হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে আমরা লিখলাম যে অ্যানাদার নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট ট্রান্সপোর্টেড বাই রেল, হ্যাঁ এই যে রেলের কথা, ফ্লাকচুয়েটেড থ্রু আউট দ্য পিরিয়ড, মানে সম্পূর্ণ পিরিয়ড জুড়েই তারা খিচিয়ে ফ্লাকচুয়েট তৈরি করছে। তাইলে এই যে জিনিস দেখেন যে আপনারা খুব ইজিলি না, খুব সিম্পল, কিন্তু প্রত্যেকটা জিনিস গ্রামাটিক্যালি ফিট এবং খুব সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করছি। যেমন কি ইউজ করছি আমরা, সো অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, তারপর হচ্ছে গিয়ে এখানে গুডস ক্যারিড বাই, এই জিনিসগুলো হচ্ছে গুড নাইস কোলাগেশন। তারপরে আসেন যে ট্রান্সপোর্টেড বাই রেল ফ্লাকচুয়েটেড, এই যে ট্রান্সপোর্টেড বাই রেল ফ্লাকচুয়েটেড, এটা খুব সুন্দর একটা কোলাগেশন, মানে খুব সুন্দর ভোকাবুলারি, মানে দুই তিনটা জিনিস একত্রে মিলে একটা সুন্দর অর্থ প্রকাশ করছে, সেটাই হচ্ছে খুব সুন্দর ভোকাবুলারি। ঠিক আছে, তাহলে আসুন ডিয়ার স্টুডেন্টস আমরা আরেকটু সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে হয়তো আপনাদের জন্য একটা প্র্যাকটিস টেস্ট রাখা হয়েছে। আপনারা এতক্ষণ যে জিনিসটা আমি বুঝালাম স্টেপ বাই স্টেপ জিনিসটা, আপনারা কতটুকু নিজেরা বুঝতে পারলেন সেই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে জানবো। হ্যাঁ, এই যে জানার পজিশন, এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এখন একটা সেলফ প্র্যাকটিস। এর আগে আমি তিনটা প্র্যাকটিস আপনাদের শো অফ করাইলাম, আমি নিজে করে দিলাম এবং গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদের। এখন আপনাদের উচিত হবে যে উপরোক্ত গ্রাফ থেকে আপনি কি বুঝলেন উপরের তিনটা এতক্ষণ দেখে, সেই জিনিসগুলোর বদলে এখন আপনি এই সেলফ প্র্যাকটিসটা আপনি নিজে তৈরি করবেন। এবং মনে রাখবেন যে ওভারভিউ এমন একটা জিনিস হচ্ছে যে আপনি প্রত্যেকটা জিনিস, মানে আপনি প্রত্যেকটা লাইনকে আপনি টাচিংয়ে রাখতে হবে, কারণ এই প্রত্যেকটা লাইনের কথাই তো আপনি একটা না একটা সময় বডি প্যারাগ্রাফগুলোতে বলতে হবে। আর সেই জন্য ওভারভিউতে প্রত্যেকটা লাইনের এক একটা জিনিস ফুটিয়ে দিতে হবে যে কোন লাইন কোনভাবে যাচ্ছে বা আপনাকে কি লিখতে হবে। ঠিক আছে, তাইলে আমি এখন আপনাদের কি দিয়ে দিলাম, একটা টাইম দিয়ে দিলাম স্টপ ওয়াচে। ঠিক আছে, 3 মিনিট সময়ের ভিতরেই আপনাকে কি করতে হবে, লিখতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও।
কে টু তাড়াতাড়ি করেন। 2 মিনিট চলে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি। 1 মিনিটের ভিতরেই আপনারা লিখেন যে কিভাবে ওভারভিউটা তৈরি করবেন। লাস্ট 30 সেকেন্ডস। ওকে, আপনি যেভাবে লিখতেছেন লিখে যান। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Okay, dear students, your time has finished. Your time is over now. Please stop. তাহলে আসুন যে আপনারা সবাই অনেক ব্যস্ত হয়তো এটা ওভারভিউ লেখা নিয়ে। তাহলে আমি আপনাদের সামনে একটু সামনের দিকে যাই। আমরা গেলে দেখতে পাবো যে আগে আপনাকে কি করে নিতে হবে। আগে আপনাকে দেখে নিতে হবে যে আমি আগে এতক্ষণ ধরে আপনাকে কি করছিলাম, বুঝাইছিলাম যে কিভাবে একটা গ্রাফ কল্পনা করবেন এবং এক দেখাতে কিভাবে একটা গ্রাফ খুব সহজেই রুলসের মাধ্যমে আপনি কি করবেন, ফুটিয়ে তুলবেন। তাহলে দেখা যাক যে আমরা প্রথমেই গ্রেট ব্রিটেন, যেমন প্রথমটা হচ্ছে গ্রেট ব্রিটেনের জন্য একটা কম্পারিজন অফ কার থেফট। কার থেফট মানে কি, ওই যে কার চুরি হয়েছে সেইটার কম্পারিজন করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন যে সুইডেন, ফ্রান্স এবং কানাডা, এই তিনটা দেশের ক্ষেত্রে সবচেয়ে হায়ার কে আছে বর্তমানে হায়ার আছে কে, গ্রেট ব্রিটেন। মানে গ্রেট ব্রিটেনের মতো আর কোথাও কি নেই কার থেফটটা হয় নাই। সেক্ষেত্রে দেখেন যে সুইডেনে কি ব্যাপারটা শেপার হয়েছে। সুইডেন একদম সবার শেষে ছিল, ভালোই ছিল, তারপর আস্তে আস্তে তারা খারাপ হতে থাকলো, কি করতে থাকলো, বাড়তে থাকলো, ধারাবাহিকভাবে বাড়তে আছে, সুইডেনে বাড়তে আছে এবং কি শেষ পর্যন্ত কি বেড়েই চলেছে। অপরদিকে আমরা ফ্রান্সের কথা যদি চিন্তা করি, ফ্রান্স কীভাবে ঘটছে তার কথা। ফ্রান্স দেখেন যে প্রথমে একটু বেশি ছিল, সবগুলো ফ্রান্স মানে কানাডার উপরেও ছিল, সুইডেনের উপরে ছিল, তারপর সে কীভাবে করছে দেখুন যে এখানে সে প্রথমে বেশি থেকে কমছে, একটু উপরে উঠছে, আবার কি করছে সে কমছে, তার মানে সে ডিক্রিজ করছে, মানে আপস অ্যান্ড ডাউনস দিয়ে সে কী করছে, ডিক্রিজে চলে গেছে। এখন আসবো আমরা কানাডার ক্ষেত্রে। কানাডা কি হয়েছে, কানাডা প্রথম বেশি ছিল, বেশি থেকে কি করছে, কমছে, ভালো, তারপরে একটু মানে স্টেবল পজিশন দিয়ে একটু হারে কি করছে, বাড়ছে। তাহলে এই জিনিসটা আমরা পাইলাম যে গ্রেট ব্রিটেন সবার হাই উপরে ছিল, এই একটা কথা পাইলাম। তারপরে পাইলাম আমরা সুইডেনের রেটটা সবসময় কি করছে, বেড়েই চলছে, ধারাবাহিকভাবে বেড়েই চলছিল। তারপর ফ্রান্স এবং কানাডা তারা কি করছে, তারা ধারাবাহিকভাবে কি করছে, কমছে এবং স্টেবল পজিশনেও ছিল কে, কানাডা। তাহলে এই জিনিসগুলোর, এই টোটাল জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা কিভাবে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স লিখতে পারি। প্রথম সেন্টেন্সের উপর যে গ্রেট ব্রিটেন কি ছিল, বেশি ছিল, কাদের চাইতে, ওই যে অপর যে তিনটা আছে এই তিনটা চাইতে। আর তারপর লিখবো যে সুইডেন কিভাবে রেট বাড়ছে এবং ফ্রান্স এবং কানাডা তাদের রেটগুলো কিভাবে বাড়ছে, সেই জিনিসগুলো আমরা কি করব, এখানে ফুটিয়ে তুলবো। ফুটিয়ে তুলে আমাদের কি শেষ হয়ে যাবে, ওভারভিউ সুন্দরভাবে শেষ করে আমরা সেন্টেন্স স্ট্রাকচারের দিকে মনোনিবেশ করব। ঠিক আছে, তাহলে আসুন আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা প্রথম সেন্টেন্স কিভাবে লিখছি দেখেন যে ওভারঅল ইট ইজ এভিডেন্স দ্যাট, এভিডেন্স অ্যাজ ক্যান বি সিন এর বদলে বা ইট ইজ ক্লিয়ার দ্যাট এর বদলে আপনি কি লিখতে পারবেন, ইট ইজ এভিডেন্স দ্যাট কার থ্যাফটস ওয়ার মাচ হায়ার ইন দ্য ইউকে, মানে ইউকেতে কি ছিল, তারা বেশি ছিল, দেন ইন দ্য আদার 3 কান্ট্রিজ থ্রুআউট দ্য পিরিয়ড। অন্যান্য তিনটা দেশে চাইতে ইউকেতে সবচেয়ে বেশি কার থ্যাফট ছিল, সেই কথাটা আমরা প্রথম লাইনে লিখে ফেললাম। আসো আমরা পরবর্তী লাইনটা কিভাবে আমরা তৈরি করব।
পরবর্তী লাইন আমরা একটু যাই। অ্যানাদার নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট দ্য নাম্বার অফ thefts রোজ সিগনিফিকেন্টলি ইন সুইডেন। আমরা সুইডেনের কথা বললাম, এখানে সুইডেনে কি করছে আমরা আগেই বুঝাইছি যে কি করছে সে সিগনিফিকেন্টলি মানে ধারাবাহিকভাবে সে কি করছে সুইডেনে বাড়ছে, তার কথা লিখলাম। তারপর ফ্রান্স এবং কানাডার কি করছে, হোয়ার ইজ ফ্রান্স অ্যান্ড কানাডা সো এ স্টেবল পজিশন ওভার দ্য পিরিয়ড। হ্যাঁ, স্টেবল পজিশন মানে এখান থেকে শেষ পর্যন্ত সে সমান ছিল। আবার কানাডা তো ফুলটাই এখান থেকে এই পর্যন্তই শেষ পর্যন্ত 1999 সাল পর্যন্ত কি ছিল, স্টেবল ছিল। তাই তাদের কথা আমরা স্টেবল পজিশন দিয়ে লিখে ফেললাম। সো আসুন এখন ডিয়ার স্টুডেন্টস আমি আবার আপনাদের খুব সুন্দর করে আমরা আপনাদের বুঝাই যাতে আপনি জিনিসটা কি করতে পারবেন, বুঝতে পারবেন। যেমন দেখুন যে আমি এখানে A1 2 3 4 মানে 4টা ট্রেন্ডের কথা আছে, 4টা ট্রেন্ডের 4টার কথাই এখানে ওভারভিউতে আমরা কি করছি, ইনক্লুড করে নিছি। প্রথমে ইনক্লুড করছি কার কথা, ইউকের কথা। ইউকে মানে হচ্ছে গ্রেট ব্রিটেনের কথা, ঠিক আছে। তারপর আসেন যে ইউকের কথা, তারপরে ট্রেন্ডটা নিয়ে আসছি আমরা কার ট্রেন্ড, ওই যে রোজ সিগনিফিকেন্টলি সুইডেনের কথা, এবং তারপর আমরা উভয় নিয়ে আসছি কার কথা, ফ্রান্স এবং কানাডার কথা। তাহলে দেখেন যে এই যে জিনিসগুলো আপনি ওভারভিউ তৈরি করবেন, সারমর্ম তৈরি করবেন, এই সারমর্মের কথাগুলো বর্ণনা করতে হবে আপনার কোথায়, আপনার বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ A অথবা বডি প্যারাগ্রাফ B তে, এগুলার কথাই আপনাকে কি করতে হবে, বর্ণনায় লিখতে হবে। আর সেই জন্যই ওভারভিউটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইটস এ মাস্ট ফর গেটিং এ গুড স্কোর ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1। সো প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা অনেকেই জয়েন করছেন, আবারও সবাইকে ধন্যবাদ। এবং অনেকেই সেলফ প্র্যাকটিসটা আপনারা দিচ্ছেন খুব সুন্দরভাবে, আপনারা খুব মন দিয়ে করতেছেন, ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে আমরা এখন চলে যাব, একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখব যে আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে যে আজকে প্রথমে আমরা শিখলাম যে কিভাবে ইন্ট্রোডাকশন তৈরি করতে, এটা শিখলাম। তারপর আমাদের টাস্ক 1-এর যে ভোকাবুলারি লাগে সেগুলো আমরা শিখলাম। তারপরে গ্রামার শিখলাম, কিভাবে গ্রামার স্ট্রাকচার দিয়ে আমরা একটা মানে লাইন তৈরি করতে পারি, সেগুলো শিখলাম। তারপর মেকিং ওভারভিউ, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আজকের, সেটা আমরা কি করলাম, শিখলাম। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীরা আপনাদের সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা সবাই অনেক কমেন্ট করছেন। এবং শেষ পর্যায়ে যাবার আগে আপনাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করে না বললেই নয়। আমাদের এপ্রিলের 11 তারিখ থেকে হয়তো ক্লাস শুরু হবে, যদি সরকার আর বন্ধ এক্সটেন্ড না করেন, তাহলে সেদিন থেকে আমাদের ক্লাস পুরোদমে শুরু হয়ে যাবে। এবং আপনারা সবাই তৈরি থাকবেন, কারণ শুরু করেই আমরা খুব সুন্দরভাবে এরকম স্টেপ বাই স্টেপ শিখব, যাতে আপনারা খুব সুন্দর করে শিখেন। এবং আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো, যেটা আপনারা খুবই মানে ইংলিশ আপনি এত কঠিন না যদি আপনাকে সহজভাবে এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি শিখেন। ঠিক আছে, আর সেই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর জিনিস। এবং সামনে আমরা যদি আরও লাইভ সেশন করি আপনাদের সবার সাথে আলোচনা করে, এবং আমাদের পেজে এবং বিভিন্ন গ্রুপে আমাদের দেওয়া হবে, আপনারা সবাই এইরকম স্টেপ বাই স্টেপ লার্নিং প্র্যাকটিক্যাল সেশনে আপনারা সবাই কি করবেন, আপনারা অংশগ্রহণ করবেন। আর বর্তমানের অবস্থা, আরেকটা অ্যাডভাইস আপনাকে সবাইকে দিতে চাই, বর্তমানে তো অবস্থা খুবই খারাপ সারা বিশ্বব্যাপী কোভিড-19 ভাইরাসের জন্য। আপনারা সবাই বাড়িতে থাকবেন, প্লিজ দয়া করে বাইরে খেলতে যাবেন না, কারণ সারা পৃথিবীতে আপনারা যে মরণ নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, সেটা বাংলাদেশে হয়তো হয়েও যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা বাড়িতে অবশ্যই স্টে করবেন, এবং অল টাইম আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং সেই সাথে আপনার সবার ধর্ম অনুযায়ী যারা আপনারা বেশি বেশি ইবাদত করবেন, ইবাদতে মুশকিল থাকবেন সব সময়। আর পাশাপাশি আইএলটিএস অবশ্যই আপনাকে চালিয়ে নিতে হবে, কারণ আইএলটিএস যদি আপনি একটু ব্রেক করেন তাহলে শেষ। কিছুদিন আগে যে পর্যন্ত আপনার ফ্লুয়েন্সি ছিল, যে পর্যন্ত আপনার ইংলিশ স্কিল ছিল, এই যে এতদিন আপনি প্র্যাকটিস না করার ফলে সব স্কিল চলে যেতে পারে, আবার এগুলো বানাতে বানাতে আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাই। আর অবশ্যই আপনাদের সবার সাথে দেখা করবেন যখন আমাদের ইনস্টিটিউশন ওপেন হবে। সেই ক্ষেত্রে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।